ওয়েলকাম সবাইকে ক্লাসমেট 24 ইউটিউব চ্যানেলে লিটারারি থিওরি অ্যান্ড ক্রিটিসিজম ক্লাস 10 ইংলিশে লিটারারি থিওরি এবং ক্রিটিসিজমের উপরে এটা 10 নাম্বার ক্লাস, যেখানে আমরা ভিক্টোরিয়ান ক্রিটিসিজম নিয়ে আলোচনা করব। আশা করি এর আগে 9 নাম্বার ক্লাস পর্যন্ত ক্রনোলজিক্যালি সবাই লিটারারি থিওরি এবং ক্রিটিসিজমের ক্লাসগুলো ফলো করেছো। যারা যারা করনি অবশ্যই করে নেবে, তাহলে তোমাদের লিটারারি থিওরি অ্যান্ড ক্রিটিসিজম নিয়ে কোনো অসুবিধা হবে না। ইউজিসি নেট, সেট এছাড়াও বিভিন্ন ইউনিভার্সিটি এবং কলেজের সিলেবাসের অন্তর্ভুক্ত, কারণ ইংলিশ সিলেবাসের মধ্যে এই লিটারারি থিওরি এবং ক্রিটিসিজম খুব গুরুত্বপূর্ণ একটি অধ্যায়। তাই আশা করছি লিটারারি থিওরি এবং ক্রিটিসিজমের ওপর এই সমস্ত ক্লাসগুলো একবার কভার করলে লিটারারি থিওরি এবং ক্রিটিসিজম নিয়ে তোমাদের আর কোনো ভীতি থাকবে না। তোমরা অনেকেই লিটারারি থিওরি এবং ক্রিটিসিজমের ওপরে তোমাদের ভীতির কথা জানিয়েছিলে, তো তোমাদের রিকোয়েস্ট অনুযায়ী এই সিরিজে আমরা প্রত্যেকটি পর্যায়ে ক্রিটিসিজম নিয়ে আলোচনা করছি, এবং সেই অনুযায়ী আজকের ক্লাসে আমরা আলোচনা করব ভিক্টোরিয়ান ক্রিটিসিজম নিয়ে। এর আগের ক্লাসে আমরা রোম্যান্টিক ক্রিটিসিজম পর্যন্ত আলোচনা করেছি। রোম্যান্টিক ক্রিটিসিজমের পরে আসছে ভিক্টোরিয়ান ক্রিটিসিজম। তো সরাসরি আমরা ভিক্টোরিয়ান ক্রিটিসিজম নিয়ে আলোচনা করব। তো তার আগে বলে রাখি, যারা যারা এই চ্যানেলে নতুন, কাইন্ডলি চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং চ্যানেলটা ফলো করে বেল আইকনটা প্রেস করতে ভুলবে না, তাহলে পরবর্তী ক্লাসের নোটিফিকেশন সহজেই তোমাদের কাছে পৌঁছে যাবে। এছাড়া ভিডিওটা ভালো লাগলে একটা লাইক এবং একটা শেয়ারের পাশাপাশি একটা হাইপও করে দিও। এবং ইউজিসি নেট এবং সেট সংক্রান্ত গুরুত্বপূর্ণ সমস্ত ক্লাসেস পেতে হলে তোমরা আমাদের চ্যানেলটি অবশ্যই ফলো করে নিও। এর পাশাপাশি তোমরা নেট সেট সংক্রান্ত ফুল সিলেবাস বেসড ইংলিশের উপরে নোটস, ওয়ান লাইনার্স এবং প্রশ্ন উত্তরের পিডিএফ পেতে চাইলে সরাসরি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো। হোয়াটসঅ্যাপ নাম্বারটি এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে উল্লেখ করা থাকছে, যেখানে সরাসরি তোমরা আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করে নেট এবং সেট সংক্রান্ত পেপার 2 এর ফুল সিলেবাস বেসড নোটস পারচেস করতে পারো। অল নোটস, ওয়ান লাইনার্স অ্যান্ড প্র্যাকটিস সেট আর চার্জেবল। পাশাপাশি নেট এবং সেটের ফুল কোর্স তোমরা আমাদের মান্থলি পেইড মেম্বারশিপ কোর্সে, পাশাপাশি নেট এবং সেট সংক্রান্ত ফুল কোর্স তোমরা আমাদের মান্থলি মেম্বারশিপ গ্রুপে পেয়ে যাবে। তাই যারা যারাই নেট এবং সেটের প্রস্তুতি নিচ্ছ, তোমরা চাইলে আমাদের এই পেইড মান্থলি মেম্বারশিপ গ্রুপগুলো জয়েন করতে পারো, যেখানে তোমরা নেট এবং সেটের ফুল কোর্স বেসড সমস্ত ক্লাসেস পেয়ে যাচ্ছ। এছাড়াও নেট সেটের পাশাপাশি মাদ্রাসা, পিএসসি অ্যাসিস্ট্যান্ট টিচার, এসএলএসটি, ত্রিপুরা, পিজিটি, টিজিটি, টেক্সট মেম্বারশিপ, গ্রামার মেম্বারশিপ ইত্যাদি বিভিন্ন পেইড মেম্বারশিপ কোর্সগুলিও অ্যাভেলেবেল রয়েছে আমাদের গ্রুপে, যেগুলি খুবই স্বল্প মূল্যে। তাই তোমরা চাইলে যারা যারা ইচ্ছুক এই ডেসক্রিপশন বক্সে আমি সেই সমস্ত পেইড মেম্বারশিপ কোর্সের লিঙ্ক দিয়ে দিচ্ছি, তোমরা চাইলে আমাদের এই কোর্সগুলো পারচেস করতে পারো। আর ইংলিশ রিলেটেড যে কোনো ধরনের কোয়ারি থাকলে বা আমাদের পরবর্তী ক্লাসের আপডেট পেতে হলে বা যে কোনো ইনফরমেশনের জন্য তোমরা সরাসরি আমাদের টেলিগ্রাম গ্রুপ বা হোয়াটসঅ্যাপ চ্যানেলও যুক্ত হয়ে যেতে পারো। টেলিগ্রাম গ্রুপ এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্কও আমি এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে উল্লেখ করে দিচ্ছি। তো ফিরে আসছি আজকের আলোচনাতে ভিক্টোরিয়ান ক্রিটিসিজম নিয়ে আলোচনা করব। প্রথমেই বললাম, তো দেখো, ভিক্টোরিয়ান ক্রিটিসিজম আমরা মেইনলি ভিক্টোরিয়ার শাসনকালে সাহিত্য এবং সংস্কৃতির যেই বিশ্লেষণ সেটাকেই বোঝাচ্ছি, তাই তো। আর ভিক্টোরিয়ান টাইম পিরিয়ডটা কোনটা ছিল? 1837 টু 1901। মেইনলি এই টাইম পিরিয়ডকে আমরা ভিক্টোরিয়ান টাইম পিরিয়ড বলি। কোনো কোনো বুকে তোমরা স্লাইটলি এপাশ ওপাশ পাবে, হয়তো 35 থেকে কোথাও পাবে বা কোথাও হয়তো 38 থেকে পাবে, কিন্তু নিয়ার অ্যাবাউট আমরা এই টাইম পিরিয়ডটাকেই বলি। 1-2 বছর এপাশ ওপাশ হলে কিন্তু কোনো অসুবিধে নেই। তাহলে ভিক্টোরিয়ার শাসনকালের যে সময়, সেই সময়ে সাহিত্যিক এবং সাংস্কৃতিক এই বিশ্লেষণকেই বা অ্যানালাইজকেই আমরা ভিক্টোরিয়ান ক্রিটিসিজম বলবো। রোম্যান্টিক যুগের পরে এই যুগটা এসেছিল, যখন আমরা দেখতে পাই যে রোম্যান্টিক যুগের আবেগঘন সেই লিটারেচার থেকে সরে এসে আরো বেশি বাস্তববাদী, নৈতিক এবং সামাজিক সমালোচনার দিকে ঝুঁকে গিয়েছিল সাহিত্যিকরা, তাই না? তাই আমরা এই যুগকে ভিক্টোরিয়ান ক্রিটিসিজম বলবো। তো এই ভিক্টোরিয়ান ক্রিটিসিজমের প্রধান বৈশিষ্ট্য এবং দিকগুলো কি কি? না, প্রধান বৈশিষ্ট্য বললে আমরা নৈতিক এবং সামাজিক গুরুত্বকে বলতে পারি, বাস্তববাদ বলতে পারি, রিয়েলিজম, সংস্কৃতি ও সমাজ সংস্কার এগুলো বলতে পারি। কারণ ভিক্টোরীয় সমালোচকরা মনে করতো যে সাহিত্যের মূল লক্ষ্য কেবল আনন্দ দেওয়া নয়, বরং মানুষকে নৈতিক শিক্ষা দেওয়া। শিল্প বিপ্লব দেখেছিলাম, ডারউইনের বিবর্তনবাদের ফলে সমাজে যে অস্থিরতা তৈরি হয়েছিল, সেখানে সাহিত্যকে ধর্মের বিকল্প হিসেবে দেখা হতো, এটা বুঝেছিলাম আমরা। রিয়েলিজমে আমরা দেখেছিলাম যে সেই সমস্ত অলীক কল্পনা বাদ দিয়ে জীবনের কঠিন বাস্তবকে সাহিত্যে তুলে ধরার উপরে জোর দেওয়া হতো। আর সমালোচকরা, মানে এই সময়ের যে ক্রিটিকরা, সাহিত্যকে সমাজ সংস্কারের হাতিয়ার হিসেবে দেখতেন। প্রধান সমালোচক হিসেবে আমরা ম্যাথিউ আর্নল্ডকে পাবো, যিনি মনে করতেন যে সংস্কৃতি মানুষকে বর্বরতা থেকে রক্ষা করে, তাই না?
তাহলে এই যুগের ক্রিটিসিজমের মূল বৈশিষ্ট্য হলো নৈতিক এবং সামাজিক গুরুত্ব, রিয়েলিজম, সংস্কৃতি এবং সমাজ সংস্কার। আর প্রধান সমালোচক বললে আমরা মেইনলি ম্যাথিউ আর্নল্ডের নাম বলবো, কারণ তাকে আধুনিক ইংরেজি সমালোচনার জনক বলা হয়। তার সেই টাচস্টোন মেথড পাবো, সেগুলো আমি ইন ডিটেল আলোচনা করব। এছাড়াও জন রাস্কিনকে আমরা পাবো, ওয়াল্টার পেটারকে পাবো আমরা। তো ভিক্টোরিয়ান এই যে ক্রিটিসিজম, এই ক্রিটিসিজমকে মূলত আমরা তিনটি ভাগে ভাগ করব: প্রাথমিক পর্যায়, মধ্য পর্যায় এবং শেষ পর্যায়। প্রাথমিক পর্যায়ে মূলত 1835 থেকে আমরা 1860 পর্যন্ত এই টাইম পিরিয়ডকে প্রাথমিক পর্যায়ে বলবো, ভিক্টোরিয়ান ক্রিটিসিজমের প্রথম ধাপ। দ্বিতীয় ধাপে আমরা 1860 থেকে 1880-তে যে সমস্ত ক্রিটিসিজম চলেছিল সেটাকে বলবো, এটা 60 হবে। এবং তৃতীয় পর্যায়ে মানে 1880 থেকে 1900 এই টাইমকালকে আমরা তৃতীয় পর্যায়ে বলবো ভিক্টোরিয়ান ক্রিটিসিজম। প্রাথমিক পর্যায়ে টমাস কার্লাইল এবং জন স্টুয়ার্ট মিলের মতো চিন্তাবিদরা সাহিত্যকে দর্শন এবং ইতিহাসের আলোকে বিচার করেছিলেন দেখতে পাবো। মধ্যবর্তী পর্যায়ে ম্যাথিউ আর্নল্ডের যুগ বলবো এই সময়টাকে, কারণ এটা সম্পূর্ণ ডমিনেট হয়েছিল ম্যাথিউ আর্নল্ডের দ্বারা। এখানে সাহিত্য এবং নৈতিকতার মধ্যে একটা সমন্বয় খোঁজার চেষ্টা করা হয়েছিল। আর শেষ পর্যায়ে আমরা অস্কার ওয়াইল্ড, ওয়াল্টার পেটারের হাত ধরে শিল্পকলা নৈতিকতার প্রভাব থেকে মুক্ত হয়ে কেবল সৌন্দর্যের ওপরে আবারও গুরুত্ব দিতে শুরু করে, সেটা দেখতে পাবো। সেই যে ডিকাডেন্ট মুভমেন্ট, অবক্ষয়ী ধারার কথা বলা হয়েছিল। তাহলে ভিক্টোরিয়ান ক্রিটিসিজম এর মূল ধারা বা তত্ত্ব কি? ইউটিলিটেরিয়ানিজম। অনেক সাহিত্যকে এর ব্যবহারের গুণাগুণ দিয়ে বিচার করা হতো। উপযোগবাদ এই ক্রিটিসিজমের মূল তত্ত্ব। অনেকগুলো সাহিত্যকে কিন্তু এই ভিক্টোরিয়ান ক্রিটিসিজমের গুণাগুণ দিয়েই বিচার করা হতো। এছাড়াও ঐতিহাসিক এবং জীবনীমূলক পদ্ধতি এখানে আমরা দেখতে পাবো। হিপোলাইট টেইনের প্রভাবে কোনো লেখকের বংশগতি মানে রেস, পরিবেশ এবং সময়কে ভিত্তি করে সাহিত্য বিচার করার প্রবণতা শুরু হয় কিন্তু এই ভিক্টোরিয়ান ক্রিটিসিজমের পর থেকে। তাহলে ভিক্টোরীয় সাহিত্য সমালোচনা রোমান্টিক যুগের ব্যক্তিকেন্দ্রিকতা থেকে বের হয়ে এসে সাহিত্যের সেই সামাজিক দায়িত্ব, শিল্পতাত্ত্বিক সেই সুষমার উপরে ভিত্তি করে আধুনিক সাহিত্য সমালোচনার একটা মাইলস্টোন স্থাপন করেছিল, সেটা আমরা বলতে পারি। আশা করছি ভিক্টোরিয়ান ক্রিটিসিজমের প্রধান বৈশিষ্ট্য, তার সমালোচকদের নাম, তাদের অবদান, বিবর্তনের সেই পর্যায়গুলোকে, তার ধারাগুলোকে ইন শর্টে একটা আইডিয়া তোমাদেরকে দিতে পেরেছি। আজকের ক্লাসে আমরা কি কি আলোচনা করতে চলেছি, তো এবারে আমরা ইন ডিটেইল প্রত্যেকটা বিষয়ে আলোচনা করব। ভিক্টোরিয়ান ক্রিটিসিজমে যেতে গেলে আমরা প্রথমে ভিক্টোরিয়ান ক্রিটিসিজমের যে পটভূমি, ব্যাকগ্রাউন্ডটাকে জেনে নেব। ঐতিহাসিক প্রেক্ষাপট কি না, ভিক্টোরিয়ান এজ 1837 থেকে 1901। এই সময় আমরা শিল্প বিপ্লব, ইন্ডাস্ট্রিয়ালাইজেশন, সায়েন্টিফিক প্রোগ্রেস, বিজ্ঞান এবং প্রযুক্তির অগ্রগতি দেখেছিলাম। রিলিজিয়াস ডাউট, ধর্মীয় সন্দেহ, নৈতিক সংকট দেখেছিলাম, এবং মরাল এবং সোশ্যাল ক্রাইসিস। সাহিত্য এবং সমালোচনা হয়ে উঠেছিল সামাজিক এবং নৈতিকভাবে দায়বদ্ধ, সেটা আমরা দেখেছিলাম। দেখো, ভিক্টোরিয়ান এই ক্রিটিসিজম মূলত সেই 19th সেঞ্চুরির ব্রিটেনের ব্যাপক সেই সামাজিক, বৈজ্ঞানিক এবং ইন্ডাস্ট্রিয়ালাইজেশন জনিত সেই পরিবর্তনের মধ্যেই কিন্তু নিহিত ছিল। কারণ রোমান্টিক যুগের আবেগ প্রবণতার বিপরীতে এই যুগে আমরা বাস্তবতা দেখতে পেয়েছিলাম, মানে বাস্তববাদ, যেটা নৈতিকতার উপরে বেশি জোর দেওয়া হয়েছিল দেখতে পেয়েছিলাম। শিল্প বিপ্লবের ফলে ব্রিটেনের কৃষিভিত্তিক সমাজ থেকে একটা যান্ত্রিক এবং শিল্পোন্নত দেশে পরিণত হওয়া এই সময়ে শুরু হয়েছিল। এর ফলে সেই বস্তি সমস্যা, শিশু শ্রম, চরম শ্রেণী বৈষম্য এইসব দেখা দিয়েছিল। থমাস কার্লাইল এবং জন রাস্কিনের মতো সমালোচকরা এই সময় যান্ত্রিক সভ্যতার এই যে রুক্ষতা, এই রুক্ষতার প্রতিবাদ জানিয়েছিলেন। তারা মনে করতেন সাহিত্যের লক্ষ্য কি হওয়া উচিত না সমাজের এই অবক্ষয় দূর করা এবং মানুষের মধ্যে মানবিক বোধ জাগিয়ে তোলা। 1859-এ চার্লস ডারউইনের অন দ্য অরিজিন অফ স্পেসিস প্রকাশিত হয় এবং এইটা প্রকাশের পর 1859-এ ডারউইনের অন দ্য অরিজিন অফ স্পেসিস প্রকাশের পর বিজ্ঞানের সাথে ধর্মের সংঘাত চরম আকার ধারণ করে। বিবর্তনবাদ বাইবেলের সেই সৃষ্টি তত্ত্বকে চ্যালেঞ্জ করে দিয়েছিল, ফলে মানুষের মনে একটা গভীর আধ্যাত্মিক সংশয় দেখা দেয়। ম্যাথিউ আর্নল্ডের মতো সমালোচকরা মনে করতেন যে ধর্ম যখন মানুষকে পথ দেখাতে ব্যর্থ হচ্ছে, তখন সাহিত্য বা কবিতাকেই ধর্মের সেই বিকল্প হিসেবে নৈতিক দিক নির্দেশনা করতে হবে, কাজটা নিয়ে নিতে হবে নিজেদের কাঁধে। এই সময়ের সমাজ ছিল অত্যন্ত রক্ষণশীল এবং নিয়মতান্ত্রিক। কর্তব্যপরায়ণতা, সংযম, পারিবারিক মূল্যবোধের ওপর বিশেষ করে জোর দেওয়া হতো। অনেকে এটাকে ভিক্টোরিয়ান কম্প্রোমাইজ বলে অভিহিত করেছেন, যেখানে মানুষ পুরনো ঐতিহ্য এবং নতুন বিজ্ঞানের আধুনিকতার মধ্যে ভারসাম্য রক্ষার একটা চেষ্টা করত।
ক্রিটিকরা সাহিত্যকে একটা শিক্ষামূলক মাধ্যম হিসেবে দেখতেন, ডাইডাকটিক। একটা বই কতখানি সুন্দর তার চেয়ে বড় প্রশ্ন এই সময় ছিল না সমাজকে কতখানি সেই বইটা নৈতিক শিক্ষা দিতে পারছে। রোমান্টিক যুগের ব্যক্তিগত আবেগ এবং কল্পনার জগৎ থেকে সরে এসে ভিক্টোরীয়রা চারপাশের কঠিন বাস্তবতাকে তুলে ধরতে আগ্রহী হয়ে ওঠেন। এই সময় আমরা দেখি হিপোলাইট টেইনের মতো তাত্ত্বিকদের প্রবাদে, সমালোচনা পদ্ধতিতে রেস, পরিবেশ মানে মিলিউ এবং মোমেন্টস মানে সময়, এই তিনটা বৈজ্ঞানিক ভিত্তি প্রয়োগ করার চেষ্টা করা হয়। সাহিত্যকে সময়ের দর্পণ হিসেবে দেখা শুরু হয়, শুধুমাত্র যে কল্পনা সেটা কিন্তু নয়। এই যুগে আমরা এডিনবার্গ রিভিউ দেখতে পাই, দ্য কোয়ার্টারলি রিভিউ দেখতে পাই, এই সমস্ত পত্রপত্রিকাও এই যুগে প্রকাশিত হতে শুরু করে। এর ফলে সাধারণ মানুষের কাছে সাহিত্য সমালোচনা একদমই পৌঁছে যায়, তারাও এগুলো জানতে পারে। আগে সমালোচনা কি ধরনের ছিল? কেবল উচ্চবৃত্তের বিষয় ছিল, তারাই এগুলো পড়তো, জানতে পারতো। কিন্তু এই যে ছাপাখানা আবিষ্কার ফলে এবং তার উন্নতির ফলে এটা মধ্যবিত্ত শ্রেণীর কাছেও পৌঁছে যায়, যে ক্রিটিকদের এই সমস্ত সমালোচনা। ম্যাথিউ আর্নল্ড এখানে সেই ডিসইন্টারেস্টেডনেস, নিরপেক্ষতার কথা বলেন, যাতে সমালোচনা কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের পক্ষপাতিত্ব না করে নিরপেক্ষভাবে সাহিত্যের মান বিচার করতে পারে। তাহলে ভিক্টোরিয়ান ক্রিটিসিজম এর মূল ভিত্তি কি ছিল? আধুনিক বিশ্বের অস্থিরতার মধ্যে সাহিত্যকে স্থিতিশীল এবং নৈতিক স্তম্ভ হিসেবে দাঁড় করানো। এটা একদিকে যেমন যান্ত্রিকতার বিরোধিতা করেছিল, অন্যদিকে বিজ্ঞানের যুক্তিকেও সাহিত্যের বিচারে কিন্তু স্থান দিয়েছিল। এটাই হচ্ছে ভিক্টোরিয়ান ক্রিটিসিজমের যে ব্যাকগ্রাউন্ড। কারণ উঠে এসেছিল সেই রোম্যান্টিক যুগের ব্যক্তিকেন্দ্রিকতা থেকে, কিন্তু তারপরে এটাতে দেখা দিয়েছিল নৈতিকতা এবং ধর্ম যেহেতু একটা বিশেষ তত্ত্ব দিয়েছিল, কিন্তু ডারউইনের দ্য অরিজিন অফ স্পেসিস প্রকাশিত হওয়ার পরে সেই তত্ত্ব কিন্তু অন্য সবার কাছে পৌঁছে গিয়েছিল, সেটা আমরা দেখতে পাই। ফলে আমরা দেখতে পাই যে এই সমস্ত কিছু ভিক্টোরিয়ান ক্রিটিসিজমের একটা প্রেক্ষাপট তৈরি করেছিল। এর ফলেই আমরা ভিক্টোরিয়ান ক্রিটিকদের সেই ক্রিটিসিজম দেখতে পাবো। তো ভিক্টোরিয়ান ক্রিটিক হিসেবে সবার প্রথমে আমরা ম্যাথিউ আর্নল্ডকে পাবো, দ্য সেন্ট্রাল ফিগার অফ ভিক্টোরিয়ান ক্রিটিসিজম, তাই না? ভিক্টোরিয়ান ক্রিটিসিজমের প্রকৃত সূচনা, বিকাশ এবং তাত্ত্বিক রূপদান করেছেন এই ম্যাথিউ আর্নল্ড, যিনি ছিলেন ফাউন্ডার অফ ভিক্টোরিয়ান ক্রিটিক্যাল থট। বোঝা গেছে? আর্নল্ড ছিলেন একজন ক্লাসিসিস্ট, শৃঙ্খলা, ভারসাম্য এবং সংযমে বিশ্বাসী ছিলেন তিনি, অতিরিক্ত রোম্যান্টিক আবেগের বিরোধী ছিলেন তিনি। আর্নল্ডস কনসেপ্ট অফ ক্রিটিসিজম বলতে আমরা কি পাবো? ফাংশন অফ ক্রিটিসিজম। আর্নল্ডের দ্য ফাংশন অফ ক্রিটিসিজম অ্যাট দ্য প্রেজেন্ট টাইম থেকে আমরা সেই ক্রিটিসিজমের যে কর্তব্য সেগুলো দেখতে পাই। নাকি বিশ্বে যা সর্বোত্তমভাবে চিন্তা ও জানা হয়েছে সেটা জানা, সত্য এবং নতুন ভাবনার একটা স্রোত সৃষ্টি করা, মানে এটা হবে প্রস্তুতিমূলক এবং দিক নির্দেশক, সৃজনশীল নয় কিন্তু এটা। কারণ ম্যাথিউ আর্নল্ড ইংরেজি সমালোচনার জনক এবং ভিক্টোরীয় সেই চিন্তাধারার প্রধান বক্তা হিসেবে মনে করা হয় তাকে। তিনি এমন এক সময় লেখালেখি শুরু করেন যখন ধর্মীয় বিশ্বাস এবং বৈজ্ঞানিক যুক্তির মধ্যে একটা দ্বন্দ্ব চলছিল। তার ক্রিটিসিজম পদ্ধতি তাই নৈতিক, সমাজ সচেতন এবং পদ্ধতিগত ছিল। ফাংশন অফ ক্রিটিসিজম, আর্নল্ডের মতে ক্রিটিসিজম কেবল দোষ ত্রুটি ধরা নয়, বিশ্বের যা কিছু শ্রেষ্ঠ জানা এবং ভাবা হয়ে গেছে তাকে জানার এবং ছড়িয়ে দেওয়ার একটা নিঃস্বার্থ প্রয়াস। এটাই তিনি তার দ্য ফাংশন অফ ক্রিটিসিজম অ্যাট দ্য প্রেজেন্ট টাইমে বলেছিলেন, বা এই সংজ্ঞাটাই তিনি দিয়েছিলেন, যে বিশ্বের যা কিছু শ্রেষ্ঠ জানা এবং ভাবা হয়েছে তাকে জানার এবং ছড়িয়ে দেওয়ার একটা নিঃস্বার্থ প্রয়াস, সেটাই হচ্ছে ক্রিটিসিজমের কাজ। কারণ নিঃস্বার্থতা কেন? কারণ আর্নল্ড মনে করতেন একজন ক্রিটিককে হতে হবে সম্পূর্ণ নিরপেক্ষ, রাজনীতি, ধর্ম এবং ব্যক্তিগত পছন্দ অপছন্দের ঊর্ধ্বে উঠতে হবে, তাকে দিয়ে সাহিত্যকে বিচার করতে হবে। তিনি মনে করতেন মহান সৃজনশীল কাজের জন্য একটা অনুকূল পরিবেশ প্রয়োজন। সমালোচকরা সেই শ্রেষ্ঠ ধারণা মানে বেস্ট আইডিয়া সমাজে ছড়িয়ে দিতে সৃজনশীল লেখকের জন্য একটা পথ তৈরি করেন। বোঝা গেছে? সেই যে ডিসইন্টারেস্টেডনেস, নিরপেক্ষতা, নিরপেক্ষ হতে হবে, জাতি, ধর্ম, রাজনীতি, ব্যক্তিগত পছন্দের ঊর্ধ্বে উঠে সাহিত্যকে বিচার করতে হবে, এটাই তিনি বলেছিলেন। নেক্সট আমরা আর্নল্ডস ভিউ অফ পোয়েট্রি দেখতে পাবো। ম্যাথিউ আর্নল্ডের কাছে কবিতা ছিল মানব জাতির জন্য একটা সর্বোচ্চ আধ্যাত্মিক এবং নৈতিক শক্তি। তার মতে কবিতা কেবল বিনোদনের মাধ্যম নয়, এটা একটা গভীর ব্যাখ্যা। কবিতা হলো জীবনের একটা সমালোচনা। তিনি বলেছেন পোয়েট্রি অ্যাজ ক্রিটিসিজম অফ লাইফ, এটা তার বিখ্যাত উক্তি।
পোয়েট্রি ইজ অ্যাট বটম আ ক্রিটিসিজম অফ লাইফ, বা শর্টে পোয়েট্রি ক্রিটিসিজম অফ লাইফ। মানে এর অর্থ হচ্ছে কবিতা আমাদের জীবনের মৌলিক প্রশ্নগুলোর উত্তর দেয়, আমাদেরকে শেখায় যে কিভাবে আমরা জীবনটাকে অতিবাহিত করব। এই যে পোয়েট্রি ইকুয়াল টু ইন্টারপ্রিটেশন অফ লাইফ থ্রু ট্রুথ, সিরিয়াসনেস অ্যান্ড মরাল ডেপথ। কবিতা জীবনের সমালোচনা করে সত্য, সৌন্দর্য এবং কঠোর নিয়ম মেনে। ফিউচার অফ পোয়েট্রি, ভবিষ্যতে কবিতার ভূমিকা। ফ্রম দ্য স্টাডি অফ পোয়েট্রি, মানুষ ক্রমশ কবিতার কাছে ফিরবে আমরা দেখতে পাই। কি কি জন্য? জীবন বোঝার জন্য, সান্ত্বনার জন্য এবং আত্মিক শক্তির জন্য। তাহলে তার স্টাডি অফ পোয়েট্রি থেকে আমরা কবিতা সম্পর্কে বা কবিতার এই ভবিষ্যতের ভূমিকা সম্পর্কে জানতে পারি। বোঝা গেছে? নেক্সট আমরা টাচস্টোন মেথড দেখব। টাচস্টোন মেথড, টাচস্টোন মানে কি? সেই কোষ্টি পাথর। তাহলে কবিতার প্রকৃত মান যাচাই করার জন্য তিনি এক অভিনব পদ্ধতির কথা বললেন এখানে। সমালোচকদেরকে অতীতকালের সেই শ্রেষ্ঠ কবিদের কিছু কালজয়ী লাইন মনে রাখতে হবে এবং সেই লাইনের সাথে তুলনা করে বিচার করতে হবে। যদি নতুন কবিতাগুলো সেই মানদণ্ডে পৌঁছতে পারে তবেই মনে করা হবে সেটা সার্থক কবিতা। এটাই তিনি বলতে চেয়েছিলেন। মানে সাহিত্যের মান বিচার করার জন্য আর্নল্ড এই পদ্ধতির প্রস্তাব দেন, যেটাকে বলা হয় টাচস্টোন মেথড। এই পদ্ধতিতে কি করা হবে না, এই পদ্ধতিতে ক্রিটিক অতীতকালের মহান সাহিত্যিকদের, যেমন হোমার, দান্তে, শেক্সপিয়ার, মিল্টন, এই মহান সাহিত্যিকদের কিছু পংক্তি বা লাইন তাদের হৃদয়ে গেঁথে রাখবেন এবং নতুন কোনো কবিতা বিচার করার সময় সেই শ্রেষ্ঠ লাইনগুলোকে কোষ্টি পাথর হিসেবে ব্যবহার করে তুলনা করবেন নতুনটার সাথে। যদি নতুনটা, তার লেখাটা যদি সেই স্তরের গাম্ভীর্য বা সৌন্দর্য ছুঁতে পারে তবেই কিন্তু সেটাকে, মানে নতুনটাকে উচ্চমানের সাহিত্য বলা হবে। বোঝা গেছে? এই যে হাই স্ট্যান্ডার্ড ডিরাইভড ফ্রম গ্রিক লিটারেচার অ্যান্ড ক্লাসিক্যাল ব্যালেন্স বলেছেন যে তার সাথে নতুনটাকে তুলনা করে দেখতে হবে এবং নতুনটা যদি সেই গভীরতায় পৌঁছতে পারে, সেই উচ্চতায়, তবেই সেটাকে উচ্চমানের সাহিত্য বলা হবে। এটাই ছিল টাচস্টোন মেথড। এরপরে দেখা যাচ্ছে ম্যাটার অ্যান্ড ম্যানার। ম্যাথিউ আর্নল্ডের সাহিত্য সমালোচনায় ম্যাটার মানে বিষয়বস্তু আর ম্যানার মানে কি? প্রকাশভঙ্গি, এই দুটো একটা অবিচ্ছেদ্য অংশ। তিনি বিশ্বাস করতেন একটা কবিতাকে ক্লাসিক বা শ্রেষ্ঠ হতে হলে এই দুটোই কিন্তু সেই কবিতায় বজায় রাখতে হবে। ম্যাটার মানে বিষয়বস্তু, মানে সারমর্ম যেটা, তাহলে কবিতার মূল বিষয় বা ধারণা তার সত্যতাকে বোঝাবে, এটাই তার মত। তাহলে ম্যাটারের মধ্যে আমরা কি দেখতে পাবো? যে একটা হাই সিরিয়াসনেস দেখতে পাবো, তাই না? উচ্চ গাম্ভীর্য। শ্রেষ্ঠ কবিতার বিষয়বস্তু অবশ্যই গভীর হবে, গম্ভীর হবে। জীবনের তুচ্ছ বিষয় নিয়ে সেটা হবে না, বরং মানুষের অস্তিত্বের মৌলিক সত্য, মানে দুঃখ, ত্যাগ, নৈতিকতা, এগুলো নিয়ে সেটা রচিত হবে। কবিতার ম্যাটার হতে হবে সত্যনিষ্ঠ, ট্রুথ থাকবে তার মধ্যে, জীবনের এমন এক রূপ তুলে ধরবে যেটা সার্বজনীন হবে। আর্নল্ড চসারকে খুব পছন্দ করতেন, কিন্তু তবুও তার কবিতার ম্যাটারে সেই উচ্চ গাম্ভীর্য নেই তিনি বলেছিলেন, যেটা হোমার বা দান্তের রচনায় পাওয়া যায়। সেদিক থেকে কিন্তু চসারের সৃজনশীল প্রতিভাকে তিনি সেই পরিমাণ উচ্চ পর্যায়ের বিচার করতে পারেননি। বোঝা গেছে? আর ম্যানার মানে প্রকাশভঙ্গি বা শৈলী। ম্যানার কিরকম হতে হবে না, তার মতে কবিতার ভাষা, ছন্দ, কবিতার যে শব্দ, তার যে অলংকার, এগুলো কিরকম হবে না, মহৎ, গ্র্যান্ড স্টাইলে হবে, মহৎ শৈলীর ওপরে জোর দেওয়া হবে। অর্থাৎ সহজ কিন্তু রাজকীয় বর্ণনা ভঙ্গি থাকতে হবে। ভাষা এমন হতে হবে যেন পাঠকের মনকে একদমই উচ্চ স্তরে নিয়ে যায়। আর প্রকাশভঙ্গি এমন সুন্দর এবং ছন্দময় হতে হবে তা যেন বিষয়বস্তুর গুরুত্বের সাথে মানানসই হয়। মানে শৈলী, লেখন শৈলী হতে হবে স্বচ্ছ, সরাসরি, যেখানে কোনো অপ্রয়োজনীয় শব্দের কোনো কারুকার্য থাকবে না। তাহলে আর্নল্ডের মতে এই দুই উপাদান একে অপরের পরিপূরক। তিনি তার স্টাডি অফ পোয়েট্রি প্রবন্ধে স্পষ্ট করেছেন যে যদি কবিতার ম্যাটার মহৎ হয় কিন্তু ম্যানার সাধারণ হয় তবে তা ভালো কবিতা হবে না। আবার যদি ম্যানার খুব সুন্দর হয় কিন্তু ম্যাটার বা বিষয়বস্তু হালকা হয় তবে সেটাও কিন্তু শ্রেষ্ঠ কবিতা বলে গণ্য করা হবে না। তাহলে আর্নল্ডের সেই বিখ্যাত মেথড, টাচস্টোন মেথড, মূলত এই যে ম্যাটার এবং ম্যানার এর শ্রেষ্ঠত্ব যাচাই করার একটা উপায় আমরা বলতে পারি। যখন আমরা হোমার বা দান্তের কোনো লাইন সেই টাচস্টোন মেথড হিসেবে ব্যবহার করি তখন আমরা দেখি সেই লাইনের বিষয়বস্তু কতটা গম্ভীর, মানে গভীর কতটা, ম্যাটার আছে কতটা তাতে, আর প্রকাশভঙ্গি কতটা সেখানে নিখুঁত, ম্যানার দেখতে চাই আমরা। তাহলে এই দুটির মিলনই কবিতাকে জীবনের সমালোচনা করার শক্তি দেয়, ক্রিটিসিজম অফ লাইফ যেটা। আশা করি বোঝা গেছে ম্যাটার এবং ম্যানার নিয়ে। নেক্সট আসছে গ্র্যান্ড স্টাইল। দুটো কোয়ালিটির কথা বলেছেন তিনি এখানে।
তিনি এখানে দুটো উপাদানের কথা বলেছেন, সরলতা এবং গম্ভীরতা, সিম্পলিসিটি অ্যান্ড সেভারিটি। তিনি গ্র্যান্ড স্টাইলের সংজ্ঞায় বলেছেন যে যখন একটা মহৎ বিষয়বস্তু মানে নোবেল একটা সাবজেক্ট যখন মহৎ আত্মার বা নোবেল নেচারের দ্বারা অত্যন্ত কাব্যিক এবং সংক্ষেপে প্রকাশ পায় তাকেই গ্র্যান্ড স্টাইল বলে। মানে সরলতা থাকবে, তীব্রতা থাকবে, সিম্পলিসিটি এবং সেভারিটি এই দুটো তো অবশ্যই থাকবে। এছাড়াও নোবেলিটি থাকবে তার মধ্যে, বিষয়ের সাথে সামঞ্জস্য থাকবে, অপরজনীয় শব্দের বর্জন থাকবে তার মধ্যে। তিনি মনে করতেন গ্র্যান্ড স্টাইল খুব জটিল বা অতিরিক্ত অলঙ্কারপূর্ণ হবে না, সহজ হবে কিন্তু প্রভাব হবে অত্যন্ত গভীর। ভাষা রাজকীয় হবে, উচ্চ স্তরের হবে, সস্তা বা সাধারণ মানের হবে না। কেবল ভাষা সুন্দর হলেই যে হবে তা নয়, বিষয়ের গাম্ভীর্য মানে হাই সিরিয়াসনেসের সাথে ভাষার সেই গাম্ভীর্যের মিল থাকতে হবে। গ্র্যান্ড স্টাইলের লেখক কেবল প্রয়োজনীয় শব্দটুকুই ব্যবহার করবেন, কোনো বাড়তি কারুকার্য তিনি করবেন না। এবং এই গ্র্যান্ড স্টাইলকে ব্যাখ্যা করতে গিয়ে তিনি কিছু ক্লাসিক্যাল কবিরও উদাহরণ দিয়েছেন, হোমার, মিল্টন, দান্তে। হোমার হলেন গ্র্যান্ড স্টাইলের শ্রেষ্ঠ উদাহরণ, তার বর্ণনা যেমন সহজ তেমনই গম্ভীর। এবং মিল্টনের প্যারাডাইস লস্টকে তিনি গ্র্যান্ড স্টাইলের একদম মাইলস্টোন বলে মনে করতেন। দান্তের লেখায় যে তীব্রতা এবং সংক্ষিপ্ততা ছিল তাকে আর্নল্ড উচ্চমানের একটা শৈলী হিসেবে গণ্য করেছেন। তাহলে আর্নল্ড মনে করতেন কবিতা যদি মানুষের ধর্মের বিকল্প হয় তাহলে সমাজকে নৈতিক দিক নির্দেশনা দিতে হবে কবিতার মাধ্যমে, তবে তার সেই রচনা শৈলীতে বলার ভঙ্গি অবশ্যই গ্র্যান্ড হতে হবে। সাধারণ এবং এই চটক চবল ভাষা দিয়ে মহৎ দর্শন প্রচার করা সম্ভব নয়, এটাই তিনি বলতেন। মানে লেখন শৈলী বা কোনো মহৎ সত্যকে অত্যন্ত গাম্ভীর্যপূর্ণ এবং মার্জিত উপায়ে পাঠকের সামনে উপস্থাপন করতে হবে। কৃত্রিম কৌশল নয় এটা, বরং কবির সেই মহৎ ব্যক্তিত্ব এবং তার গভীর চিন্তাকে কিন্তু বহিঃপ্রকাশ করা হচ্ছে এই গ্র্যান্ড স্টাইলের দ্বারা। তাই এটাকে অবশ্যই মার্জিত এবং গাম্ভীর্যপূর্ণ করে তুলতে হবে, এটাই তিনি বলেছিলেন। এরপরে আসছে ম্যাথিউ আর্নল্ডের হেলেনিজম ভার্সেস হেব্রাইজম। দেখো, ম্যাথিউ আর্নল্ড তার বিখ্যাত গ্রন্থ কালচার অ্যান্ড অ্যানার্কিতে, যেটা 1869-এ তিনি প্রকাশ করেছিলেন, মানব সভ্যতার বিকাশে দুটো প্রধান শক্তির কথা উল্লেখ করেছেন এতে। একটা হচ্ছে হেলেনিজম, একটা হচ্ছে হেব্রাইজম বা হিব্রুইজম। তার মতে একটি পূর্ণাঙ্গ ভারসাম্যপূর্ণ জীবনযাপনের জন্য এই দুটো শক্তির মধ্যে সমন্বয় থাকা প্রয়োজন। এবারে দেখব এই হেলেনিজম কি। হেলেনিজম হচ্ছে জ্ঞানের আলো। প্রাচীন গ্রিক সাংস্কৃতিক আদর্শকে প্রতিনিধিত্ব করে এই হেলেনিজম। এর মূল লক্ষ্য হলো সুইটনেস অ্যান্ড লাইট, মাধুর্য এবং আলো। এটা বুদ্ধিবৃত্তি, সৌন্দর্য এবং জ্ঞান তৃষ্ণার উপরে জোর দেয়। কোনো বিষয়কে তার আসল রূপে দেখা এবং যুক্তির মাধ্যমে বিচার করাই এর কাজ। মানুষের চেতনার বিকাশ ঘটানো এবং জগৎকে জানার স্বতঃস্ফূর্ত ইচ্ছা এই হেলেনিজমের লক্ষ্য। আর্নল্ড একে বলেছেন স্পন্টেনিটি অফ কনসিয়াসনেস, চেতনার স্বতঃস্ফূর্ততা। তো দেখো, হেলেনিজম তাহলে চেতনার স্বতঃস্ফূর্ততা, এটা এসেছে প্রাচীন গ্রিকের সেই চিন্তাধারা থেকে যেখানে মূলত বৃদ্ধি এবং জ্ঞানের উপরে জোর দেওয়া হয়। কোনো বিষয়কে প্রকৃতপক্ষে যেমন ঠিক তেমন ভাবে দেখা হয়, টু সি থিং অ্যাজ দে রিয়েলি আর। আর এর প্রধান লক্ষ্য কি না, এখানে জানার উপরে বেশি গুরুত্ব দেওয়া হয়। আর্নল্ড একে তাই সুইটনেস অ্যান্ড লাইট বলেছেন, মাধুর্য এবং আলো বলে তিনি এটাকে অভিহিত করেছেন। তাহলে হেলেনিজমের বৈশিষ্ট্য বললে আমরা বুদ্ধিবৃত্তিক কৌতূহল, সৌন্দর্যবোধ এবং মুক্ত চিন্তার চর্চা, এই সমস্ত কিছু বলতে পারি। আর ঠিক অপরদিকে হেব্রাইজম বা হিব্রুইজম, এটা হচ্ছে বিবেকের কঠোরতা। এটা ইহুদি খ্রিস্টান সেই ঐতিহ্য থেকে এসেছে, যেটা মূলত নৈতিকতা এবং আচরণের উপরে জোর দেয়। তাহলে হেব্রাইজম বা হিব্রুইজমের মূল মন্ত্র বললে আমরা কর্তব্যপরায়ণতা বলবো, আত্মসংযম বলবো এবং পাপবোধের চেতনা বলবো। আর হিব্রুইজম এই চিন্তাধারার লক্ষ্য হচ্ছে যে জানার চেয়ে করার উপরে এখানে বেশি গুরুত্ব দেওয়া হয়, মানে কর্মটার উপরে বেশি গুরুত্ব দেওয়া হয়। নৈতিক নিয়ম মেনে চলা এবং কঠোর শৃঙ্খলার মাধ্যমে জীবন পরিচালনার কথা বলছে এই হেব্রোইজম বা হেব্রাইজম। এবং আর্নল্ডের মতে এর মূল শক্তি হচ্ছে ইচ্ছা শক্তি। তাহলে আর্নল্ড মনে করতেন যে তার সময়ের মানে ভিক্টোরিয়ান সমাজ অতিরিক্ত মাত্রায় হেব্রোইজমের দিকে ঝুঁকে পড়েছিল, যেটা মানুষকে সংকীর্ণমনা এবং যান্ত্রিক করে তুলেছিল। তাহলে এই দুটোর মধ্যে ভারসাম্য খুবই জরুরি। কোন দুটোর মধ্যে? হেলেনিজম এবং হেব্রাইজমের মধ্যে। তাই তিনি বিশ্বাস করতেন যে মানব জীবনের পূর্ণ বিকাশের জন্য এই যে দুটো শক্তি হেলেনিজম এবং হেব্রাইজম, এই দুটোর মধ্যে ভারসাম্য খুবই প্রয়োজন। হেব্রোইজম মানুষকে নৈতিক ভিত্তি দেবে, মরালিটি দেবে, আর হেলেনিজম সেই মরালিটিকে, সেই নৈতিকতাকে বুদ্ধিবৃত্তিক আলো দিয়ে আলোকিত করে দেবে। মানে সহজ কথায় বলতে গেলে হেলেনিজম শেখাবে যে কিভাবে চিন্তা করতে হয়, আর হেব্রাইজম শেখাবে কিভাবে সঠিক পথে চলতে হয়। এবং আর্নল্ডের মতে এই দুটোর সঠিক সমন্বয়ই হলো প্রকৃত
কালচার বা সংস্কৃতি। বোঝা গেছে? আর্নল্ড 6, হারমনি বিটুইন দ্য টু, এটাই তিনি মূলত বলতে চেয়েছেন। নেক্সট আমরা পাবো আর্নল্ড অন পোয়েটস, মিড ভিক্টোরিয়ান ক্রিটিক্যাল জাজমেন্ট। তাহলে আর্নল্ড সাহিত্য সমালোচনা মানে ভিক্টোরিয়ান যুগের সেই অস্থিরতা, বস্তুবাদ এবং আধ্যাত্মিক সংকটের বিরুদ্ধে তার সমালোচনা একটা প্রতিক্রিয়া ছিল। তিনি কবিদের বিচার করার জন্য কতগুলো নির্দিষ্ট মানদণ্ড সেট করেছিলেন, তার মধ্যে টাচস্টোন মেথডটা একটা বলেছি। তো আর্নল্ড বিভিন্ন কবিদের সম্পর্কে বিভিন্ন মত পোষণ করেছেন। তার মতে কবিতা যে কেবল বিনোদন হবে তা কিন্তু নয়, এটা জীবনের একটা মূল্যায়ন হয়ে দাঁড়াবে। কবিতাকে নৈতিক এবং বুদ্ধিবৃত্তিক পথ প্রদর্শক হতে হবে। কবিতার শ্রেষ্ঠত্ব তার উচ্চ সত্য এবং তার উচ্চ গুরুত্ব মানে হাই ট্রুথ এবং হাই সিরিয়াসনেস এর উপরে নির্ভর করবে। আর্নল্ড বড় বড় কবিদের প্রতি মিশ্র এবং প্রায়শই একটা কঠোর দৃষ্টিভঙ্গি রাখতেন। তিনি তার সময়ের টেনিসনকে জ্ঞানী এবং প্রধান কবি হিসেবে স্বীকার করলেও তিনি টেনিসনের কবিতায় অনেক সময় গভীর চিন্তার চেয়ে সেই মেশিনারি বা কৌশলের প্রাধান্য বেশি দেখতে পেয়েছেন, এবং টেনিসনের বিষণ্ণতাকে তিনি ওয়েলকাম জানালেও কিন্তু গ্রিক ক্লাসিকের মতো পূর্ণাঙ্গ বলে কিন্তু সেটাকে মনে করতেন না। আবার রবার্ট ব্রাউনিং এর সেই মনস্তাত্ত্বিক গভীরতা থাকলেও আর্নল্ড তার রচনায় জটিলতা এবং সেই অ্যারিডিটি পছন্দ করতেন না, মানে অমসৃণতা, এগুলো তিনি পছন্দ করতেন না। তিনি বলতেন যে এগুলো কবিতার সেই স্বাভাবিক মাধুর্যকে নষ্ট করবে। তিনি ওয়ার্ডসওয়ার্থের আধ্যাত্মিক গভীরতার ভক্ত ছিলেন, কিন্তু আবার সেলিকে তিনি একজন অকার্যকর দেবদূত বলেছেন, ইনএফেকচুয়াল অ্যাঞ্জেল বলেছিলেন। তো এই সমস্ত সমালোচনা তিনি করেছিলেন। আমরা তার টাচস্টোন মেথড দেখতে পাই, যেখানে তিনি পাঠকদের পরামর্শ দেন হোমার, দান্তে এবং শেক্সপিয়ার বা মিল্টনের মতো মহৎ কবিদের কিছু বিখ্যাত লাইন বা অংশ মুখস্থ করে রাখতে। তো মূলত আর্নল্ড বিশ্বাস করতেন যে ভিক্টোরিয়ান কবিরা খুব বেশি আত্মকেন্দ্রিক এবং খুঁটিনাটি বিষয় নিয়ে ব্যস্ত হয়ে থাকে। কবিদের উচিত ছিল গ্রিকদের মতো মহান অর্থবহ বিষয়বস্তু নির্বাচন করা এবং সেগুলো নিয়ে লেখালেখি করা। তিনি নিজেই নিজের নাটক এম্পেডোকলস অন এটনা এটা বাতিল করেছিলেন, কারণ এটা কেবলই মানসিক যন্ত্রণা প্রকাশ করত, কোনো অনুপ্রেরণা যোগাতো না। তাই বলতে গেলে ভিক্টোরিয়ান কবিদের প্রতি তার অভিযোগ ছিল যে তারা কেবল অনুভূতি প্রকাশ করেছেন, কিন্তু জীবনের কোনো ইউনিটি বা গম্ভীর কোনো ব্যাখ্যা তারা গ্র্যান্ড স্টাইলে দিতে পারছেন না। তিনি শেক্সপিয়ার সম্পর্কে বলেছেন যে তিনি একজন অপ্রতিদ্বন্দ্বী এবং রহস্যময় প্রতিভাধর কবি। তার দৃষ্টিতে শেক্সপিয়ার কেবলই একজন সাহিত্যিক নয়, তিনি প্রকৃতির মতো একটা বিশাল, একটা অগম্য সত্তা। 1849-এ প্রকাশিত তার বিখ্যাত শেক্সপিয়ার সনেটে আর্নল্ড শেক্সপিয়ারকে অন্যান্য কবির থেকে সম্পূর্ণ আলাদা করেছেন। আর্নল্ড শুরুই করেছেন এই বলে যে আদার্স অ্যাবাইড আওয়ার কোয়েশ্চেন দাও আর্ট ফ্রি, অর্থাৎ অন্যান্য কবিদের বিচার বা বিশ্লেষণ করা সম্ভব, কিন্তু শেক্সপিয়ার এই সমস্ত কিছুর সমালোচনার ঊর্ধ্বে। তিনি শেক্সপিয়ারকে একটা বিশাল পাহাড়ের সাথে তুলনা করেছেন, যার পা সাগরে প্রথিত আর মাথা মেঘ ছড়িয়ে তারার দেশে চলে গেছে। এর অর্থ কি? তিনি বোঝাতে চাইছেন যে সাধারণ মানুষ শেক্সপিয়ারের প্রতিভার কেবল সামান্য অংশই দেখতে পায়, তার গভীরতা, উচ্চতা অনুধাবন করা সাধারণ মানুষের ক্ষমতার বাইরে। বোঝা গেছে? তবে আর্নল্ড শেক্সপিয়ারকে সর্বোচ্চ একটা আসন দিলেও তিনি তার কিছু সীমাবদ্ধতার কথাও বলেছিলেন। যেমন জীবনের সার্বজনীন উপলব্ধি সম্পর্কে তিনি বলেন, চরিত্র বিশ্লেষণের গভীরতা সম্পর্কে তিনি বলেন যে দান্তে বা মিল্টনের মতো স্থায়ী নৈতিক মনোসংযোগ নেই শেক্সপিয়ারের রচনাতে। বোঝা গেছে? মানে তিনি সব দিকটা নিয়েই আলোচনা করেছিলেন। তিনি চসার সম্পর্কে কি বলেছিলেন? তিনি বলেছিলেন যে চসার ইংরেজি সাহিত্যের ভিত্তি স্থাপন করেছে এবং অত্যন্ত সুন্দরভাবে লিখেছেন, তবুও তার কবিতায় সেই উচ্চতর সত্য মানে সেই হায়ার ট্রুথ এবং সেই গাম্ভীর্য নেই যা একজন কবিকে বিশ্ব সাহিত্যের শ্রেষ্ঠ বা ক্লাসিক মর্যাদা দেয়। তিনি চসারকে অসাধারণ শিল্পী বলেছেন, কিন্তু তবুও যেন তিনি তার সমালোচনাতে বলেছেন যে তার কবিতায় বা তার রচনাতে সেই উচ্চ গাম্ভীর্যের অভাব রয়েছে। আর প্রশংসাতে তিনি বলেছেন যে তার রচনাতে প্রাণবন্ততা রয়েছে, মানবিকতা রয়েছে এবং গল্প বলার দক্ষতা রয়েছে, কিন্তু গাম্ভীর্যের অভাব রয়েছে। মানে চসার আনন্দ দিতে পারছেন রচনার মাধ্যমে, কিন্তু তার রচনাকে মহিমান্বিত করা যায় না, সেই হাই সিরিয়াসনেস তার রচনার মধ্যে নেই। আর্নল্ড বলেছিলেন চসার সম্পর্কে। শেলি সম্পর্কে তিনি কি বলেছেন? তিনি শেলিকে বলেছেন আ বিউটিফুল অ্যান্ড ইনএফেকচুয়াল, সুন্দর কিন্তু অকৃতকার্য একজন দেবদূত, অ্যান্ড ইনকোহেরেন্ট অ্যাজ দ্য ডার্ক ইটসেলফ, যে শূন্যতার মাঝে বৃথাই তার উজ্জ্বল ডানা মেলে ঝাপটাচ্ছে। তাহলে পিবি শেলিকে আমরা দেখতে পাচ্ছি অত্যন্ত কঠোর এবং একই সাথে
তার যে ব্যবহারিক এবং বাস্তব মূল্য ছিল না মানে শেলির কবিতার, সেটাও তিনি বলেছেন। তিনি তার সমালোচনা করতে গিয়ে কাব্যিক ভাষা ব্যবহার করে অত্যন্ত কঠোরভাবে তার সেই প্রতিভার সমালোচনা করেছেন। তিনি মনে করতেন শেলির কবিতা সুন্দর, সুরেলা, কিন্তু তাতে বাস্তব জীবনের কোনো শক্ত ভিত্তি নেই। তিনি মনে করতেন শেলি এমন এক কাল্পনিক জগতে বাস করতেন যার সাথে মানুষের প্রতিদিনের সংগ্রামের কোনো সম্পর্কই নেই। কারণ শ্রেষ্ঠ কবিতার প্রধান কাজ কি? জীবনের সমালোচনা করা, ক্রিটিসিজম অফ লাইফ। কিন্তু শেলির কবিতায় আর্নল্ড বাস্তবতার অভাব খুঁজে পেয়েছেন। তিনি বলেছেন যে শেলি কেবল অবাস্তব আদর্শ এবং স্বপ্ন নিয়ে মেতে থাকতেন, বাস্তবতার সাথে তার লেখালেখির কোনো সম্পর্কই নাকি নেই। শেলির কবিতায় বুদ্ধিবৃত্তিক গভীরতার চেয়ে আবেগ বেশি কাজ করত। মানে আর্নল্ডের সেই ক্লাসিসিস্ট রুচির পরিপন্থী ছিলেন শেলি। কারণ আর্নল্ড কি মনে করতেন যে কবিতার একটি নৈতিক উদ্দেশ্য থাকবে। শেলির চিন্তাধারা বিশৃঙ্খল ছিল, অসংলগ্ন ছিল। যে বিপ্লব এবং স্বাধীনতার কথা তিনি বলতেন, আর্নল্ডের কাছে সেটা অপরিণত এবং অবাস্তব। তাই শেলির কবিতার তিনি সমালোচনা করেছেন, কিন্তু গদ্যের তিনি প্রশংসা করেছেন। শেলি রচিত গদ্যের তিনি প্রশংসা করেছেন। আবার তিনি বলেছেন যে শেলির সেই এসেগুলো বা প্রবন্ধগুলো বা চিঠিপত্রগুলো কিন্তু কবিতার চেয়ে বেশি উন্নত এবং স্থায়িত্ব পাওয়ার যোগ্য। এবং তিনি বিতর্কিতভাবে এটাও বলেছিলেন যে শেলির কবিতা নয়, ভবিষ্যতে তার গদ্যই তাকে টিকিয়ে রাখবে। কিন্তু পরবর্তীতে দেখতে গেলে শেলির সেই বিখ্যাত কবিতাগুলোই কিন্তু সবাই মনে রেখেছে, তাই না? প্রোজ প্যাসেজগুলো কিন্তু সবাই মনে রাখেনি। বোঝা গেছে? তো ভিক্টোরিয়ান যুগের একজন নীতিবাদী সমালোচক হিসেবে আর্নল্ড চেয়েছিলেন এমন সাহিত্য যা মানুষকে পথ দেখাবে, সমাজকে স্থিতিশীল করবে। শেলি যেহেতু ছিলেন প্রথাগত নিয়ম ভাঙার কবি, তাই আর্নল্ডের কাছে তার কবিতা কেবল শব্দের মায়া বা সুন্দর সুর, এছাড়া আর কিছুই নয়। মানে আর্নল্ড বিচার করেছিলেন যে শেলি ছিলেন একজন সুরের জাদুকর, কিন্তু একজন ব্যর্থ কবি। তাকে উচ্চমানের কবি হিসেবে তিনি স্বীকৃতি দেননি, কারণ তার মতে শেলির কবিতায় হাই সিরিয়াস, উচ্চ গাম্ভীর্য নেই, যেটা তিনি চসারের ক্ষেত্রেও অবশ্য বলেছিলেন। এবং শেলির কবিতা বাস্তব জীবনের প্রতিফলন মোটেও ছিল না, এটাও তিনি বলেছেন। বোঝা গেছে? কোলরিজ সম্পর্কে তিনি কি করেছেন? কোলরিজকে তিনি প্রশংসা করেছেন তার দার্শনিক চিন্তা এবং বৌদ্ধিক কল্পনার জন্য। কিন্তু কোলরিজের সেই অসম্পূর্ণতার জন্য, তার বিভিন্ন লেখালেখি যে অসম্পূর্ণ থেকে গেছে, সেই অসম্পূর্ণতার জন্য, তার ধারাবাহিক শ্রেষ্ঠত্বের অভাবের জন্য কিন্তু তাকে তিনি সমালোচনা করেছেন। তিনি কোলরিজকে অত্যন্ত মেধাবী কিন্তু লক্ষ্যভ্রষ্ট প্রতিভা হিসেবে বিবেচনা করেছেন। মিশ্র একটা অনুভূতি তিনি কোলরিজ সম্পর্কে ব্যক্ত করেছেন, যেখানে একদিকে তার বুদ্ধিবৃত্তিক সেই গভীরতার প্রশংসা করেছেন আর অন্যদিকে তার সেই অস্থিরতার প্রতি তিনি সমালোচনাও করেছেন। তিনি বলেছেন যে কোলরিজের মধ্যে অসাধারণ সম্ভাবনা ছিল, কিন্তু সেটাকে তিনি পূর্ণাঙ্গভাবে কাজে লাগাতে পারেননি। কোলরিজ অনেক কিছু শুরু করেছিলেন, কিন্তু খুব কমই তিনি শেষ করতে পেরেছেন। এবং এই যে অসম্পূর্ণতা, তার এই যে কাজগুলো মূলত ফ্র্যাগমেন্টারি, এই যে অসম্পূর্ণতা, এর তিনি তীব্র নিন্দা করেছেন। কোলরিজের অস্থির জীবন, শৃঙ্খলার অভাব, এই দুটো আর্নল্ড তার শিল্পের ব্যর্থতার কারণ হিসেবে দেখেছেন। তার মতে কোলরিজ তার কাব্যিক প্রতিভাকে বিসর্জন দিয়ে ধর্মতত্ত্ব মানে সেই থিওলজি এবং দর্শনের সেই গোলক ধাঁধাতেই হারিয়ে গিয়েছে। কোলরিজ তার জীবনের শেষ ভাগে এমন সব আধ্যাত্মিক এবং দার্শনিক তত্ত্ব নিয়ে ব্যস্ত হয়ে পড়েছিলেন যেটা আধুনিক যুগের জন্য খুব একটা কিন্তু কার্যকর ছিল না। তাই কোলরিজকে তিনি একজন পোয়েট ইন গোল্ডেন মিস্ট, সোনালী কুয়াশার মধ্যে থাকা কবি হিসেবে চিহ্নিত করেছিলেন। কি বলেছিলেন? পোয়েট ইন আ গোল্ডেন মিস্ট, সোনালী কুয়াশার মধ্যে থাকা একজন কবি। কারণ কোলরিজের চিন্তা ভাবনাগুলো খুবই অস্পষ্ট এবং ধোঁয়াশা ছিল, তাই তিনি তাকে পোয়েট ইন আ গোল্ডেন মিস্ট বলেছিলেন। কারণ আর্নল্ড কোলরিজের কবিতার চেয়ে বরং তার যে ক্রিটিসিজম এবং তার যে চিন্তা শক্তি, সেটার প্রতি খুবই শ্রদ্ধাশীল ছিলেন। তিনি স্বীকার করেছিলেন, তিনি তাকে এমন একজন ব্যক্তি হিসেবে দেখতেন যিনি ইংরেজদের সেই সংকীর্ণ চিন্তাধারায় নতুন একটা ইন্টেলেকচুয়াল স্টিমুলাস, যেন বুদ্ধিবৃত্তিক আলো নিয়ে এসেছিলেন তিনি। কিন্তু সেটাকে তিনি শেষ করে যেতে পারেননি, সেটাকে তিনি কাজে লাগাতে পারেননি, এই বলে তিনি কোলরিজের সমালোচনা করেছিলেন। তাহলে শেলিকে যেমন তিনি অকার্যকর দেবদূত বলেছিলেন, কোলরিজ সম্পর্কে তার ধারণা ছিল যে কোলরিজ নিজের বিশাল জ্ঞান এবং প্রতিভাকে কোনো নির্দিষ্ট লক্ষ্যে ইউজ করে পৌঁছতে পারেননি। তাহলে আর্নল্ডের চোখে কোলরিজ ছিলেন রেক অফ আ জিনিয়াস, মানে একজন ধ্বংসপ্রাপ্ত প্রতিভা। রেক, WRECK, রেক অফ আ জিনিয়াস, GENIUS। তাহলে কোলরিজকে তিনি রেক অফ আ জিনিয়াস, ধ্বংসপ্রাপ্ত প্রতিভা মনে করেছিলেন, এবং শেলিকে তো তিনি ইনএফেকচুয়াল অ্যাঞ্জেল বলেই ছিলেন। তাহলে কোলরিজ এবং শেলি সম্পর্কে তার কি মতামত সেটা আমরা আলোচনা করলাম। আশা করি সবাই বুঝতে পেরেছো। নেক্সট দেখো, কালচার অ্যান্ড মরাল ক্রিটিসিজম, ল্যাটার আর্নল্ড।
ম্যাথিউ আর্নল্ডের পরবর্তী জীবনে সাহিত্য সমালোচনা এবং চিন্তাধারা প্রধানত সংস্কৃতি মানে কালচার এবং মরাল ক্রিটিসিজম মানে নৈতিকতা এর ওপরে কেন্দ্রীভূত ছিল। মানে 1860-র এই যে দশকে, এটা 60 হবে, 60-র দশকে, এই দশকের পর তিনি কিন্তু খাঁটি সাহিত্য সমালোচনা থেকে সরে এসে সমাজ এবং ধর্মীয় সমালোচনার দিকে বেশি মনোনিবেশ করেছিলেন। মানে প্রথম দিকে তিনি সাহিত্য সমালোচনা, দ্বিতীয় ক্ষেত্রে তিনি সমাজ এবং ধর্মীয় সমালোচনার ক্ষেত্রে মনোনিবেশ করেন। সেটাকে এখানে ল্যাটার আর্নল্ড বলা হচ্ছে, কালচার অ্যান্ড মরাল ক্রিটিসিজম। দেখো, আর্নল্ডের পরবর্তী জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে তার সেই বিখ্যাত গ্রন্থ কালচার অ্যান্ড অ্যানার্কি, যেটা 1869-এ এসেছিল। এখানে তিনি সংস্কৃতিকে কেবলই বই পড়া বা আর্ট দেখার মধ্যে সীমাবদ্ধ রাখেননি। কি তার মতে সংস্কৃতি হলো পৃথিবীতে যা কিছু শ্রেষ্ঠ চিন্তা করা হয়েছে এবং জানা গিয়েছে তার সাথে পরিচিত হওয়া, দ্য বেস্ট হুইচ হ্যাজ বিন টট অ্যান্ড সেইড। এবং সংস্কৃতির লক্ষ্য কি হবে না, সুইটনেস অ্যান্ড লাইট, মাধুর্য এবং আলো ইত্যাদি ছড়িয়ে দেওয়া। যেখানে মাধুর্য হচ্ছে সৌন্দর্য আর আলো হচ্ছে কি বুদ্ধিবৃত্তি, মানে সুইটনেস ইকুয়াল টু বিউটি, বোঝা গেছে? আর আলো মানে লাইট ইকুয়াল টু ইন্টেলেক্ট। সুইটনেসকে বিউটি বলেছেন, লাইটকে তিনি বুদ্ধি বা বুদ্ধিবৃত্তি বলে অভিহিত করেছেন। আর্নল্ডের কাছে সাহিত্য ও সংস্কৃতি নৈতিকতা অর্জনের একটা হাতিয়ার ছিল। কবিতা বা সাহিত্যের মূল কাজ হলো জীবনকে নৈতিকভাবে ব্যাখ্যা করা। যদি কোনো সাহিত্য মানুষকে উন্নত নৈতিক জীবনযাপনে সাহায্য না করে তাহলে তার কোনো মূল্য নেই, এটাই তিনি বলতেন সবসময়। তিনি লক্ষ্য করেছিলেন যে আধুনিক বিজ্ঞানের যুগে মানুষের ধর্মের প্রতি বিশ্বাস হারিয়ে যাচ্ছে। তিনি প্রস্তাব করেন যে ভবিষ্যতে কবিতাই ধর্মের সেই জায়গাটা নিয়ে নেবে, যেটা মানুষকে নির্দিষ্ট একটা দিক দেবে। কারণ কবিতা মানুষকে সেই আধ্যাত্মিক এবং নৈতিক সান্ত্বনা দিতে পারে যেটা ধর্ম আগে দিত, এটাই তিনি বলতে চেয়েছিলেন। তার পরবর্তী সময়ের লেখাগুলোতে ব্রিটিশ সমাজকে তিনি 3টে শ্রেণীতে ভাগ করেছিলেন এবং 3টে শ্রেণীতে ভাগ করে তাদের সমালোচনা করেছিলেন। কারণ মরাল ক্রিটিসিজমের সময় তিনি ব্রিটিশ সমাজকে 3টে শ্রেণীতে ভাগ করেন। প্রথমত বারবারিয়ানস, মানে অভিজাত শ্রেণী, এরা মার্জিত কিন্তু এদের মধ্যে নতুন চিন্তার অভাব রয়েছে। দ্বিতীয়ত তিনি ভাগ করেছেন মধ্যবিত্ত শ্রেণী, ফিলিস্তিন। আর্নল্ড এদের সবচেয়ে বেশি সমালোচনা করেছেন। এরা বস্তুবাদী ছিল, সংকীর্ণ মনা ছিল এবং সংস্কৃতির প্রতি এরা উদাসীন ছিল। এবং তৃতীয়ত শ্রমজীবী শ্রেণী, এরা ছিল বিশৃঙ্খল, শিক্ষা থেকে একদমই বঞ্চিত, মানে শিক্ষার আলো এদের কাছে পৌঁছয়নি। তাহলে আর্নল্ড চেয়েছিলেন এই 3টি শ্রেণীর ঊর্ধ্বে উঠে একটা বেস্ট সেলফ বা শ্রেষ্ঠ সত্তা তৈরি করতে, যা সংস্কৃতির মাধ্যমেই একমাত্র সম্ভব। তার সমালোচনার মূল মন্ত্র ছিল ডিসইন্টারেস্টেডনেস, ব্যক্তিকতা। এর অর্থ কি না, রাজনৈতিক, সামাজিক বা ব্যক্তিগত স্বার্থ ছাড়াই সাহিত্যকে বিচার করা। একজন সমালোচককে নিরপেক্ষ হতে হবে, কোনো ইন্টারেস্ট ছাড়াই তাকে সেই সাহিত্য সমালোচনাটা করতে হবে। ডিসইন্টারেস্টেডনেস তাই বলা হচ্ছে। একজন সমালোচক হবেন কেবলই সত্য এবং সৌন্দর্যের অনুসন্ধানকারী। তার পরবর্তী প্রবন্ধগুলোতে, যেমন দ্য স্টাডি অফ পোয়েট্রিতে, তিনি মহৎ সাহিত্যের জন্য হাই সিরিয়াসনেসের উপরে জোর দেন। তিনি মনে করতেন জীবনকে অত্যন্ত গুরুত্বের সাথে এবং গভীরভাবে দেখাই হচ্ছে একজন কবির প্রধান কাজ। তাহলে আর্নল্ড কেবল একজন সাহিত্য সমালোচক ছিলেন না, তিনি একজন শ্রেষ্ঠ সোশ্যাল রিফর্মারও ছিলেন, আমরা বলতে পারি সমাজ সংস্কারক। কারণ পরবর্তীকালে তো তিনি কালচার অ্যান্ড মরাল ক্রিটিসিজমও করেছিলেন, তাহলে তাকে সমাজ সংস্কারক আমরা বলতে পারি নির্দ্বিধায়। তিনি বিশ্বাস করতেন যে একটা অ্যানার্কি মানে কি, নৈরাজ্যবাদী, যে কালচার এবং অ্যানার্কি, সংস্কৃতি এবং নৈরাজ্যবাদ, তাই না? তো তিনি বলতেন বা তিনি বিশ্বাস করতেন যে একটি নৈরাজ্যবাদী সমাজকে রক্ষা করার একমাত্র উপায়ই কিন্তু হচ্ছে কালচার মানে সংস্কৃতি এবং নৈতিকতা, মরালিটি। তার মতে সঠিক সংস্কৃতি মানুষকে কেবল বুদ্ধিমানই করবে না, বরং একটা ভালো মানুষ হিসেবে তাকে গড়ে তুলবে। তার এই কালচার অ্যান্ড অ্যানার্কি ভিক্টোরিয়ান যুগের একটা অন্যতম প্রভাবশালী সামাজিক এবং রাজনৈতিক এসে ছিল। এই গ্রন্থে তৎকালীন ইংল্যান্ডের সামাজিক বিশৃঙ্খলা সমাধান হিসেবে তিনি সেখানে কালচারকেও উপস্থাপন করেছেন। মানে এই গ্রন্থে তিনি অ্যানার্কি দেখিয়েছেন, সমাধান হিসেবে কালচারকেও উপস্থাপন করেছেন। তার মতে সংস্কৃতি কেবল বিলাসিতা বা উচ্চবৃত্তের কোনো শখ নয়, পৃথিবীতে যা কিছু শ্রেষ্ঠ চিন্তা করা হয়েছে বা জানা গেছে তার সাথে পরিচিত হতে হবে। দ্য বেস্ট হুইচ হ্যাজ বিন টট অ্যান্ড সেড ইন দ্য ওয়ার্ল্ড, সেটার সাথে আমাদের সবাইকে পরিচিত হতে হবে। একটু আগে আমি লাইনটা বললাম। তো আর্নল্ডের মতে আমাদের সংস্কৃতির লক্ষ্য কি না, মানুষের আত্মিক এবং বুদ্ধিবৃত্তিক পূর্ণতা এনে দেওয়া, তাই না? সংস্কৃতির 2টি প্রধান উপাদানের কথা তিনি বলেছেন। ওই যে বলেছিলাম সুইটনেস এবং লাইট, সুইটনেস ইকুয়াল টু বিউটি, লাইট ইকুয়াল টু ইন্টেলেক্ট।
এছাড়াও তিনি সমাজকে এই 3টি শ্রেণীতে ভাগ করেছিলেন এবং এই 3টি শ্রেণীর ঊর্ধ্বে উঠে একটা বেস্ট সেলফ গঠন করার লক্ষ্যে তিনি হাঁটছিলেন। তাহলে আমরা বলতে পারি যে আর্নল্ডের মতে সংস্কৃতি হলো মানব জীবনের পূর্ণতা অর্জনের একটা প্রচেষ্টা, যেখানে বিশ্বের শ্রেষ্ঠ চিন্তা এবং বক্তব্যকে জানা এবং আত্মস্থ করা হয়। সংস্কৃতি মানে শিক্ষা কেবল নয়, কেবলই শিল্প নয়, বরং নৈতিক এবং বৌদ্ধিক উৎকর্ষের একটা সমন্বয়। বা সংস্কৃতির কাজ বলতে গিয়ে তিনি নৈতিক উন্নতি সাধন করা বলেছেন। কালচার সৌন্দর্য, মানবিকতা, সহানুভূতি, জ্ঞান, বুদ্ধি, সত্য ইত্যাদি এই সব কিছুকে একত্রিত করবে, মানে সংস্কৃতি এই সুইটনেস এবং লাইটের সমন্বয়ে গড়ে উঠবে। তিনি হেব্রাইজম এবং হেলেনিজম এই দুটোর ভারসাম্য বজায় রাখার কথা বলেছেন, যে এই দুটোর ভারসাম্য কিন্তু কালচার। এই যে সুইটনেস অ্যান্ড লাইট, এই সুইটনেস এবং লাইট কথাটি জোনাথন সুইফটের ব্যাটল অফ দ্য বুকস নামক এই রচনা থেকে কিন্তু সংগৃহীত। এবং এই যে সুইটনেস এবং লাইট, এটা হচ্ছে তার কালচার এবং অ্যানার্কি নামক যে গ্রন্থ, যেটা 1869-এ প্রকাশিত হয়েছিল, যেটা এক্ষুনি উল্লেখ করলাম, সেই গ্রন্থের প্রথম অধ্যায়ের নাম। এবং এই গ্রন্থের যে সংস্কৃতি, সেই দর্শনের মূল ভিত্তিই হচ্ছে এই সুইটনেস অ্যান্ড লাইট। নেওয়া হয়েছে ব্যাটল অফ দ্য বুকস থেকে, জোনাথন সুইফটের ব্যাটল অফ দ্য বুকস থেকে। এখানে তিনি সংস্কৃতির দুটি প্রধান দিক হিসেবে এই যে বিউটি মানে সুইটনেস এবং লাইটকে ব্যক্ত করেছেন। এটাকে কালচার বা সংস্কৃতির দুটো প্রধান দিক বলেছেন। তিনি কি বলেছেন সুইটনেস মানে? আর্নল্ড মনে করতেন যে সংস্কৃতি মানুষের মনকে রুচিশীল এবং মার্জিত করে তোলে। এটা জীবনের কঠোরতা এবং কর্কশতাকে দূর করে সেখানে এক ধরনের শৈল্পিক একটা কমনীয়তা নিয়ে আসে। মানে ওই যে হেলেনিজম এর সাথেই যুক্ত, তাই না? এই যে সুইটনেস ধারণাটা মানে সুন্দর জীবনের কথা বলবে। আর লাইট হচ্ছে বুদ্ধিবৃত্তি, যেটা মানুষকে সংকীর্ণতা থেকে মুক্ত করবে এবং যুক্তিবাদী হতে সাহায্য করবে। মানে আলো বলতে তো তিনি এটাই বুঝিয়েছেন, কুসংস্কার বা অন্ধকার ছাড়াই হচ্ছে আলো, অন্ধকার ছেড়ে বেরিয়ে আসাটাই প্রকৃতপক্ষে আলো। তাহলে কেবলই জ্ঞান অর্জন করলেই হবে না, সেই সাথে সৌন্দর্যের সমন্বয় দরকার। আর্নল্ডের বক্তব্য এটাই, এই লাইট এবং সুইটনেসের সমন্বয় থাকতে হবে। তৎকালীন ধর্মীয় আন্দোলনগুলো যেমন সেই পিউরিটানিজম আমরা দেখতে পেয়েছিলাম, তো কেবল নৈতিকতার উপরে জোর দিয়ে সেগুলো হচ্ছিল, কিন্তু সৌন্দর্য এবং বুদ্ধিবৃত্তিকে অবহেলা করেছিল সেই সমস্ত ধর্মীয় আন্দোলনগুলো। এর ফলে কি হয়েছিল? সমাজ যান্ত্রিক এবং নিরানন্দময় হয়ে পড়েছিল। তো এই যে সুইটনেস এবং লাইটের লক্ষ্য কেবল একটা ব্যক্তির উন্নতি নয়, সমাজের সকলের মধ্যে এই গুণগুলো ছড়িয়ে দেওয়া, যাতে পৃথিবী থেকে অন্ধকার দূর হয়, ঘৃণা দূর হয়, মূর্খতা দূর হয়। তাহলে এই যে সুইটনেস এবং লাইট, এটা হচ্ছে পূর্ণাঙ্গ মানবিক সত্তার বিকাশ। বুদ্ধি জানতে সাহায্য করবে লাইট যেটা, আর সৌন্দর্য মানে সুইটনেস সেই সত্যকে আনন্দময় এবং কল্যাণকর করে তুলবে আমাদের কাছে। বোঝা গেছে? এটাই ছিল আর্নল্ডের কালচার এবং অ্যানার্কির মূল দর্শন। কালচারকে তিনি বলেছেন সুইটনেস এবং লাইটের সমন্বয় হবে, হেলেনিজম এবং হেব্রাইজমের সমন্বয় হবে। কালচার দ্বারা মানুষের নৈতিক উন্নতি সাধিত হবে। আর সেটা কিভাবে হবে? না, সাহিত্যের মাধ্যমে। সাহিত্যকে সেই দায়িত্বটা নিয়ে নিতে হবে। ধর্ম যে কাজটা করতে পারবে না, পরবর্তীকালে কবিতাই সেই ধর্মের জায়গাটা নেবে। এগুলোই তিনি তার এই গ্রন্থে উল্লেখ করেছিলেন। সমাজের বিশৃঙ্খলতা থেকে কালচারই একমাত্র মুক্তি দিতে পারবে, সমাজকে তার একটা পথে নিয়ে আসতে পারবে, যেখানে মানুষ জ্ঞানের পথে চালিত হবে, সেটাকে উপভোগ করবে, তার সৌন্দর্যকে উপভোগ করে আনন্দ মনে সেটাকে গ্রহণ করবে, সেটা যান্ত্রিক হবে না। এটাই ছিল তার মূল বক্তব্য। নেক্সট দেখো, রেসপন্সেস অ্যান্ড ক্রিটিক্স অফ আর্নল্ড, লেট ভিক্টোরিয়ান অ্যান্ড আর্লি মডার্ন। দেখো, ম্যাথিউ আর্নল্ডের সাহিত্য এবং সামাজিক সমালোচনা ভিক্টোরিয়ান যুগের শেষের দিকে এবং আধুনিক যুগের শুরুতে ব্যাপক একটা ক্রিটিসিজমের জন্ম দিয়েছিল। অনেকে তাকে আধুনিক সমালোচনার জনক মনে করেন, কিন্তু আবার অনেকে তার এই কালচার এবং তার এই হাই সিরিয়াসনেসের এই যে ধারণাটাকে কঠোরভাবে সমালোচনা করেন। যেমন একজন হলেন টি.এস. ইলিয়ট। টি.এস. ইলিয়ট আর্নল্ডের সবচেয়ে প্রভাবশালী ক্রিটিক ছিলেন। যদিও তিনি আর্নল্ডের কাজ দ্বারা প্রভাবিত হয়েছিলেন, তবুও তিনি কয়েকটি বিষয়ে কিন্তু তার সাথে একদমই সহমত পোষণ করেন। আর্নল্ড বলেছিলেন কি না, কবিতা ধর্মের স্থান নেবে, আর ইলিয়ট এর তীব্র বিরোধিতা করেছিলেন এবং তিনি বলেছিলেন কবিতা এবং ধর্ম পুরোপুরি ভিন্ন দুটো জিনিস, একটার বদলে অন্যটা কখনোই ব্যবহার করা যায় না। ইলিয়ট মনে করতেন যে আর্নল্ডের এই যে ক্রিটিসিজম অনেক বেশি সমাজতাত্ত্বিক এবং প্রচার ধর্মী, এই যে বলেছেন পপুলারাইজার, যেটা খাঁটি সাহিত্যকে বিশ্লেষণের চেয়ে বরং নীতিবাক্যর ওপর বেশি নির্ভর করে। তিনি আর্নল্ডকে বলেছিলেন যে তিনি অতিরিক্ত নৈতিক হয়ে যাচ্ছেন, কবিতাকে ধর্মের বিকল্প হিসেবে তিনি দেখছেন, কিন্তু কবিতাকে ধর্মের বিকল্প হিসেবে দেখাটা বিপজ্জনক, এটাই তিনি বলেছিলেন। এছাড়াও আমরা জর্জ ওয়াটসনকে পাবো। জর্জ ওয়াটসন তার বিখ্যাত গ্রন্থ দ্য লিটারারি ক্রিটিক্স, যেটা 1962-তে
এসেছিল, এই গ্রন্থে ম্যাথিউ আর্নল্ডকে একজন অত্যন্ত শক্তিশালী কিন্তু একজন বিতর্কিত সমালোচক হিসেবে চিত্রিত করেছিলেন। ওয়াটসনও কিন্তু তাকে একজন খাঁটি সাহিত্য সমালোচকের চেয়ে একজন সংস্কৃতির প্রচারক বলে মনে করতেন। তার মতে আর্নল্ড সাহিত্যের কারিগরি বা টেকনিক্যাল বিশ্লেষণ খুব কমই করতেন। তার প্রধান লক্ষ্য ছিল সাহিত্যকে ব্যবহার করে সমাজের সেই ফিলিস্টাইন বা স্থূল মানসিকতার পরিবর্তন করা। তাই তার সমালোচনা অনেক সময় সাহিত্যের চেয়ে সামাজিক সংস্কারের দিকেই বেশি ঝুঁকে থাকতো মনে করতেন জর্জ ওয়াটসন। ওয়াটসন আর্নল্ডের টাচস্টোন মেথড বা সেই কোষ্ঠীপাতর পদ্ধতিরও সমালোচনা করেছেন। ওয়াটসনের মতে আর্নল্ডের এই টাচস্টোন পদ্ধতিটি মোটেও বৈজ্ঞানিক বা যৌক্তিক নয়, কারণ শ্রেষ্ঠ কবিদের কয়েকটা লাইন মুখস্থ করে রেখে অন্য কবিতা বিচার করাটা অনেকটা ব্যক্তিগত রুচির ওপরে নির্ভরশীল। তিনি মনে করতেন আর্নল্ড কোনো সুনির্দিষ্ট কাঠামো, কোনো সিস্টেমেটিক থিওরি তৈরি করতে পারেননি, বরং কিছু আকর্ষণীয় স্লোগানই তৈরি করেছিলেন, এই যে যেমন হাই সিরিয়াসনেস, সুইটনেস অ্যান্ড লাইট ইত্যাদি। তাহলে আর্নল্ড মনে করতেন সাহিত্যের ইতিহাস বিচার করার চেয়ে তার বর্তমান প্রভাব বিচার করা বেশি জরুরি, আর ওয়াটসন কিন্তু এটা মনে করতেন না। আর ঠিক এই জায়গাতেই এই দুজনের বিরোধ বা দ্বিমত। ওয়াটসন মনে করতেন একজন প্রকৃত ক্রিটিক কেমন হবে না, তার কাজ হবে সাহিত্যকে তার নিজস্ব ঐতিহাসিক প্রেক্ষাপটে দেখা। আর আর্নল্ড চসার বা ড্রাইডেনকে যেভাবে খারিজ করে দিয়েছিলেন, ওয়াটসন তাকে কিন্তু ঐতিহাসিক অবিচার হিসেবে দেখেছিলেন। এই জায়গাগুলোতে কিন্তু ওয়াটসনের সাথে আর্নল্ডের দ্বিমত রয়েছে। তবে এই সমস্ত সমালোচনা সত্ত্বেও ওয়াটসন আর্নল্ডকে একটা বিশেষ মর্যাদা দিয়েছেন। তিনি স্বীকার করেছেন যে আর্নল্ড প্রথম ইংরেজি সমালোচনাকে ইউরোপীয় এবং আন্তর্জাতিক মানদণ্ডে বিচার করতে শিখিয়েছেন। ওয়াটসনের মতে আর্নল্ডের আগে ইংরেজি ক্রিটিসিজম মূলত দলীয় বা ব্যক্তিগত ছিল। আর্নল্ডই প্রথম এই সমালোচনাকে ডিসইন্টারেস্টেডনেস বা নিরপেক্ষ হওয়ার আহ্বান জানিয়েছেন। তাহলে ওয়াটসন আর্নল্ডের একটা মজার বৈপরীত্য তুলে ধরেছেন। আর্নল্ড নিজে কবি ছিলেন, অথচ তার সমালোচনা অনেক সময় কবিতার চেয়ে গদ্য বা সামাজিক চিন্তাকে বেশি প্রাধান্য দিত। ওয়াটসন মনে করেন যে আর্নল্ডের প্রভাব তার সাহিত্য বিচারের চেয়ে কিন্তু তার ব্যক্তিত্ব এবং গদ্য শৈলীর ওপরে বেশি নির্ভর করত। তাই জর্জ ওয়াটসনের মতে ম্যাথিউ আর্নল্ড একজন গ্রেট পার্সোনালিটি কিন্তু আনইভেন ক্রিটিক। তিনি সমালোচনার নতুন গাম্ভীর্য এবং গুরুত্ব নিয়ে এসেছিলেন, কিন্তু তার পদ্ধতিগুলো অনেক সময় অস্পষ্ট এবং অতি সরল ছিল। এটাই তিনি আর্নল্ড সম্পর্কে বলেছেন। এছাড়াও আর্নল্ড সম্পর্কে আমরা আরো অনেকের প্রতিক্রিয়া পাই, যেমন প্রথমতই আসছে ওয়াল্টার পেটার। দেখো, ওয়াল্টার পেটার অ্যান্ড অ্যাস্থেটিক ক্রিটিসিজম মানে লেট ভিক্টোরিয়ান ফেজ। ওয়াল্টার পেটার ছিলেন লেট ভিক্টোরিয়ান যুগের একজন প্রখ্যাত প্রাবন্ধিক, সাহিত্য সমালোচক এবং অ্যাস্থেটিসিজম আন্দোলনের প্রধান গুরু। ম্যাথিউ আর্নল্ডের নৈতিক এবং সামাজিক আলোচনার বিপরীতে পেটার শিল্পের নিজস্ব আনন্দ এবং সৌন্দর্যের উপরে জোর দেন। পেটার ছিলেন লা আর্ট ওর লার্ট, এই যে ধারণা এর প্রবক্তা। মানে কি না, শিল্পের জন্যই শিল্প, আর্ট ফর আর্টস সেক যেটাকে আমরা ইংলিশে বলি, এই যে ধারণা, এই ধারণার তিনি ছিলেন প্রবক্তা। তাই তাকে অ্যাস্থেটিসিজমের প্রধান তাত্ত্বিক গুরু বলা হয়ে থাকে। তিনি বিশ্বাস করতেন শিল্পের কোনো নৈতিক বা সামাজিক বার্তা দেওয়ার প্রয়োজনই নেই। শিল্পের প্রধান সার্থকতা হলো তার সৌন্দর্য। পাঠক বা দর্শককে তীব্র মানসিক আনন্দ দেবে শিল্প, কেনই এত নৈতিক দায়িত্ব পালন করতে যাবে, যেটা আর্নল্ডের সম্পূর্ণ বিপরীত, তাই না? তাহলে আর্ট ফর আর্ট সেকের এই যে আন্দোলন, এর প্রধান তাত্ত্বিক গুরু আমরা ওয়াল্টার পেটারকে বলছি, যিনি বিশ্বাস করতেন শিল্পের কোনো নৈতিক বা সামাজিক দায়িত্ববদ্ধতা নেই, বার্তা দেওয়ার প্রয়োজনই নেই, শিল্প শিল্পর মতোই হবে, আর্ট ফর আর্ট সেক, লা আর্ট ওর লার্ট। এই যে আর্ট এক্সিস্টস ফর এক্সপিরিয়েন্স, এমফাসিস অন সেন্সিবিলিটি, বিউটি অ্যান্ড স্টাইল। পেটার মনে করতেন সমালোচনা মানে বস্তুনিষ্ঠ কোনো বিজ্ঞান নয়। ওয়াল্টার পেটারের বিখ্যাত গ্রন্থ দ্য রেনেসাঁতে তিনি বলেন যে সমালোচকের প্রথম কাজ হলো নিজের কাছে পরিষ্কার হওয়া, শিল্প বস্তুটি আমার ওপর কি প্রভাব ফেলছে, এটা আমাকে কি ধরনের আনন্দ দিচ্ছে, এটা দেখা। আর্নল্ডের মতো বস্তুটিকে প্রকৃতপক্ষে যেমন তেমন দেখার চেয়ে পেটার বেশি গুরুত্ব দিয়েছিলেন যে বস্তুটি প্রতি নিজের ব্যক্তিগত অনুভূতি বোঝার ওপরে, তাই না? এটা আমরা রেনেসাঁতে দেখতে পাই, যেটা 1873-তে এসেছিল। তাহলে পেটারের মত মানুষের জীবন অত্যন্ত ক্ষণস্থায়ী এবং অনিশ্চিত। এই ক্ষণস্থায়ী জীবনের সর্বোচ্চ সার্থকতা হলো প্রতিটি মুহূর্তকে তীব্রভাবে অনুভব করা। তার প্রভাবশালী উক্তি আমরা কি পাই, অল আর্ট কনস্ট্যান্টলি অ্যাসপায়ার্স টুয়ার্ডস দ্য কন্ডিশন অফ মিউজিক। তার মতে সঙ্গীতের বিষয়বস্তু এবং আঙ্গিক এমনভাবে মিশে থাকে যে তাদের আলাদা করা যায় না। শ্রেষ্ঠ শিল্পকলা বা কবিতার লক্ষ্য হওয়া উচিত
সঙ্গীতের মতো অখণ্ডতা অর্জন করা, এটাই তিনি বলেছিলেন। তার এই যে গ্রন্থ স্টাডিজ ইন দ্য হিস্ট্রি অফ দ্য রেনেসা, যেটা পরবর্তীকালে দ্য রেনেসা নামে আমরা বেশি চিনে থাকি, 1873 সেই বই, এটা সবচেয়ে বিতর্কিত এবং প্রভাবশালী একটা বই। এছাড়া মেরিয়াস দ্য এপিকিউরিয়ান, যেটা 1885-এ প্রকাশিত হয়েছিল, এটা একটা দার্শনিক উপন্যাস যেখানে তিনি তার জীবন দর্শনকে ফুটিয়ে তুলেছেন। এছাড়াও তার রচিত অ্যাপ্রিসিয়েশনস আমরা দেখতে পাই, যেটা 1889-এ প্রকাশিত হয়েছিল। এতে সাহিত্য সমালোচনার গভীরতা লক্ষ্য করা যায়। তাহলে ওয়াল্টার পেটার সমালোচনাকে চুলচেরা বিশ্লেষণ থেকে বের করে এনে একটা সৃজনশীল শিল্পে রূপান্তরিত করেছিলেন, যেটা তিনি বলেছিলেন শিল্পের জন্য ভীষণভাবে প্রয়োজনীয়, কারণ শিল্পের কোনো নৈতিক বাধ্যবাধকতা নেই, এটা শুধুমাত্র একটা খাঁটি আনন্দ দেবে। শিল্প এবং অভিজ্ঞতা, আর্ট অ্যান্ড এক্সপিরিয়েন্স একে অপরের পরিপূরক। এই যে আর্ট এক্সিস্টস ফর এক্সপিরিয়েন্স, আর্টটা একমাত্র এক্সপিরিয়েন্স, অভিজ্ঞতার জন্যই তার অস্তিত্ব রয়েছে, একে অপরের পরিপূরক। তাহলে অভিজ্ঞতা না থাকলে আর্ট থাকবে না, আর্ট না থাকলে অভিজ্ঞতা থাকবে না। ম্যাথিউ আর্নল্ড এবং ওয়াল্টার পেটারের মতো এই যে সমালোচকরা ভিন্ন ভিন্ন দৃষ্টিভঙ্গিতে এই যে সম্পর্কটাকে ব্যাখ্যা করেছেন। কারণ আর্নল্ডের মতে শিল্প কি? জীবনের সমালোচনা। এখানে অভিজ্ঞতা মানে কি? জীবনের নৈতিক এবং বাস্তব সেই শিক্ষা। শিল্পের কাজ হলো মানুষের এলোমেলো অভিজ্ঞতাগুলোকে একটা সুশৃঙ্খল মার্জিত রূপ দেওয়া। তিনি বিশ্বাস করতেন মহৎ শিল্পকলা মানুষের আত্মিক অভিজ্ঞতাকে সমৃদ্ধ করে এবং তাকে একটা শ্রেষ্ঠ সত্তা বা বেস্ট সেলফ গড়ে তুলতে সাহায্য করে। আর ওয়াল্টার পেটার শিল্পের সাথে অভিজ্ঞতার সম্পর্কে অত্যন্ত ব্যক্তিগত এবং ইন্দ্রিয়গত হিসেবে দেখেছেন। তার মতে আমাদের অভিজ্ঞতার তীব্রতা বাড়িয়ে দেবে এই শিল্প। তার মতে জীবন কতগুলো খণ্ডিত মুহূর্তের সমষ্টি এবং শিল্পের কাজ হলো সেই মুহূর্তগুলোকে তীব্রভাবে অনুভব করতে সাহায্য করা। তিনি বলেছিলেন শিল্প আমাদের অভিজ্ঞতার সমন্বয় বাড়িয়ে দেয় না, বরং সেই সময়ের গুণগত মান বাড়িয়ে দেয়, যাতে আমরা প্রতিটি মুহূর্তকে একটা উজ্জ্বল শিখার মতো অনুভব করতে পারি। পেটার আর্নল্ডের সেই নৈতিক চাপের বিরোধিতা করেছিলেন। বোঝা গেছে এই যে আর্ট অ্যান্ড এক্সপিরিয়েন্স নট দ্য ফ্রুট অফ এক্সপ্রেশন বাট এক্সপিরিয়েন্স ইটসেলফ ইজ এন্ড। শিল্পের শেষ লক্ষ্য হলো কোনো ভাব বা ভাবাবেগ প্রকাশ করা নয়, বরং শিল্পকর্মের অভিজ্ঞতা নিজেই একটা প্রধান। মানে প্যাটারের মতে শিল্পের মূল বিচার হয় পাঠকের বা দর্শকদের অভিজ্ঞতা দ্বারা। সাহিত্য বা শিল্পকর্মের নৈতিক বা সামাজিক ফলাফল দ্বিতীয় স্তরে আসে। আর কি না, সাকসেস ইন লাইফ ইকুয়াল টু মেইনটেনিং এক্সট্যাসি। পেটার জীবনকে শিল্পের মতো দেখেছেন, একটা অভিজ্ঞতার ধারাবাহিকতা। তিনি বলেন যে সফল জীবন মানেই কিন্তু মেইনটেনিং এক্সট্যাসি, অর্থাৎ জীবনের লক্ষ্য হলো সুন্দর, আনন্দদায়ক এবং আবেগপূর্ণ অভিজ্ঞতা বজায় রাখা। মানে আর্নল্ডের মরাল সিরিয়াসনেসের বিপরীতে এখানে জীবন এবং শিল্পের উদ্দেশ্য হলো নৈতিক শিক্ষা এবং সামাজিক উন্নতি। তাহলে শিল্পের মূল লক্ষ্য হচ্ছে অনুভূতি বা অভিজ্ঞতা, প্রকাশটা তার উদ্দেশ্য নয়, মানে ডাইডাকটিক উদ্দেশ্যটা নয়। আর জীবনের লক্ষ্য হচ্ছে আনন্দ এবং আবেগের ধারাবাহিকতা বজায় রাখা। আনন্দের মধ্যে সৌন্দর্য এবং সংবেদনশীলতা যেহেতু রয়েছে, তাই আনন্দের মধ্যে সেই দুটো বজায় রাখা। তাই ওয়াল্টার প্যাটের মধ্যে শিল্পের চূড়ান্ত লক্ষ্য অভিজ্ঞতা নিজেই, ভাব প্রকাশ করা নয়, এবং সফলতা হলো আনন্দ এবং আবেগের একটা ধারাবাহিকতা। বোঝা গেছে? নেক্সট কি আসছে? স্টাইল ফ্রম অন স্টাইল। দেখো আর্নল্ড কি বলেছিলেন, যে মহৎ কবি একটি গম্ভীর বিষয়কে অত্যন্ত সরল এবং আভিজাত্যতার সাথে প্রকাশ করবে, তখনই সেটা গ্র্যান্ড স্টাইল হবে। পেটারের মতে স্টাইল কি না, শিল্পের সৌন্দর্যপূর্ণ প্রকাশ। লেখা বা শিল্পের মূল লক্ষ্য হলো বিউটি অফ এক্সপ্রেশন, মানে কোনো সাহিত্যকর্ম বা শিল্পকর্মের শৈলী পাঠক বা দর্শককে আনন্দ ও আবেগের অভিজ্ঞতা প্রদান করবে। শৈলী কেবল ভাষা বা রূপের সৌন্দর্য নয়, একটা সংবেদনশীলতার প্রকাশ হচ্ছে এই শৈলী। প্যাটার বলেন শৈলী ব্যক্তি স্বভাব এবং চিন্তাধারার যেন আয়না। শিল্পীর পার্সোনালিটি, সেন্সিবিলিটি, টেস্ট প্রতিফলিত হয় তার শৈলীতে। পাঠক শৈলী থেকে বুঝতে পারে লেখকের মনোভাব এবং চরিত্র। মানে শিল্পীর নিজস্বতা এবং সেই ব্যক্তি অভিজ্ঞতা শৈলীর মাধ্যমেই কিন্তু প্রকাশ পায়। তাহলে বিউটি অফ এক্সপ্রেশন মানে কি? শৈলী হলো শিল্পের সৌন্দর্য এবং সৌন্দর্য প্রকাশের মাধ্যম। মানে বিউটি অফ এক্সপ্রেশন মানে শৈলী হলো শিল্পের সৌন্দর্য প্রকাশের মাধ্যম। সেই শৈলী কিন্তু লেখকের বা শিল্পীর ব্যক্তিত্ব এবং সংবেদনশীলতাকে প্রকাশ করে। তাহলে প্যাটারের দৃষ্টিতে শৈলী কেবল বাহ্যিক রূপ নয়, আভ্যন্তরীণ ব্যক্তিত্বের একটা প্রতিফলন। তার মতে স্টাইল হচ্ছে সৌন্দর্যপূর্ণ প্রকাশের মাধ্যমে শিল্পকর্মকে আনন্দদায়ক করা, যেটা লেখক বা শিল্পীর ব্যক্তিত্ব এবং সংবেদনশীলতার প্রতিফলন ঘটায়। বোঝা গেছে? নেক্সট দেখো স্টাডিজ ইন দ্য হিস্ট্রি অফ দ্য রেনেসা। তো দেখো পেটারের মতে শিল্প কেবল শিল্পেরই জন্য, অর্থাৎ শিল্পের উদ্দেশ্য নৈতিক শিক্ষা বা সামাজিক প্রভাব নয়, যেটা একটু আগেই আলোচনা করলাম, সেই অ্যাস্থেটিক
মুভমেন্ট বা অ্যাস্থেটিসিজমের যেহেতু তিনি মূল প্রবক্তা বা প্রধান গুরু, তাহলে তার সেই প্রধান ধারণা কি না আর্ট ফর আর্টস সেক। শিল্পের একমাত্র উদ্দেশ্য শুধুমাত্র আনন্দ দেওয়া, খাঁটি আনন্দ দেওয়া। শিল্পের মান নির্ধারণ হয় শুধু তার সৌন্দর্য এবং অভিজ্ঞতার জন্য। আর এটা কিন্তু আর্নল্ডের মরাল ক্রিটিসিজমের পুরোপুরি বিপরীত, তাই তো? কারণ পেটার কি বলেন যে এনজয়মেন্ট অফ আর্ট ইজ অ্যান এন্ড ইন ইটসেলফ। প্যাটার জীবনকে একটা সংবেদনশীল এবং আনন্দময় অভিজ্ঞতা হিসেবে দেখেছেন। তিনি বলেন জীবন হলো মুহূর্তের মধ্যে গভীরভাবে বাঁচা, লক্ষ্য হলো প্রতিটা মুহূর্তকে ইন্টেন্স এক্সপিরিয়েন্স হিসেবে গ্রহণ করা। কারণ লাইফ ইকুয়াল টু কন্টিনিউয়াস অ্যাস্থেটিক এক্সপিরিয়েন্স বলেছেন তিনি। তাহলে আর্ট ফর আর্ট সেক, এই যে ভাবনা, এই ভাবনাটা কি না শিল্পের মান নির্ধারণ হয় তার সৌন্দর্য এবং অভিজ্ঞতার জন্য। এই যে লিভ ইন্টেন্সলি ইন ইচ মুভমেন্ট, মানে প্রতিটা মুহূর্তকে গভীরভাবে বাঁচতে হবে, মানে জীবনকে অনুভূতিমূলক এবং গভীরভাবে বাঁচাই হচ্ছে আর্ট। যেটা এই যে অ্যাস্থেটিসিজম, লেট ভিক্টোরিয়ান ফেজে যে অ্যাস্থেটিসিজম, এই দুটো হচ্ছে তার মূল দুটো স্তম্ভ। তাহলে ওয়াল্টার প্যাটারের স্টাডিজ ইন দ্য হিস্ট্রি অফ রেনেসাঁতে বলা হয়েছে শিল্প কেবল শিল্পের জন্যই বিদ্যমান এবং জীবনকে প্রতিটি মুহূর্তে গভীরভাবে অনুভব করে বাঁচা উচিত। এই যে রেনেসাঁতে তিনি বলেছেন স্টাডিজ ইন দ্য হিস্ট্রি অফ রেনেসা, এটাকে আমরা সংক্ষেপে দ্য রেনেসা বলি, 1873 যে গ্রন্থ, এটার মূল বক্তব্য তাহলে এই দুটো তার মূল স্তম্ভ। আর্ট ফর দ্য আর্ট সেক, লিভ ইন্টেন্সলি ইন ইচ মুভমেন্ট। তাহলে ওয়াল্টার প্যাটারের ক্রিটিসিজম এবং তার সাথে ম্যাথিউ আর্নল্ডের ক্রিটিসিজমের কি পার্থক্য, কি বিরোধিতা রয়েছে দুজনের মধ্যে, এটা নিশ্চয়ই বোঝা গেছে। নেক্সট দেখো অস্কার ওয়াইল্ড। অস্কার ওয়াইল্ড ছিলেন লেট ভিক্টোরিয়ান পিরিয়ডের একজন অ্যাস্থেটিক মুভমেন্টের চরম প্রতিনিধি। আর্নল্ডের মরাল ক্রিটিসিজমের ঠিক বিপরীতে ইনিও বলেছিলেন। ওয়াল্টার পেটারের অ্যাস্থেটিক এমফাসিস ছিল এর চরম রূপ। অস্কার ওয়াইল্ড বিশ্বাস করতেন যে শিল্পের কোনো নৈতিক দায়বদ্ধতা নেই। তার বিখ্যাত উক্তি ছিল দেয়ার ইজ নো সাচ থিং অ্যাজ আ মরাল অর অ্যান ইমমরাল বুক, বুকস আর ওয়েল রিটেন অর ব্যাডলি রিটেন, দ্যাট ইজ অল। মানে নৈতিক বা অবনৈতিক বলে কোনো কিছু নেই, হয়তো ভালো লেখা, না হলে খারাপ লেখা, এটুকুই যা। মানে আর্নল্ডের পুরোপুরি বিপরীত। এবং ওয়াল্টার প্যাটার্নের ধারণা দ্বারা কিন্তু তিনি যথেষ্ট উদ্বুদ্ধ। আর্নল্ড যেখানে শিল্পকে জীবনের সমালোচনা মনে করেছেন, ওয়াইল্ড সেখানে মনে করতেন শিল্প কেবল নিজের জন্যই অস্তিত্বশীল। এটাই হচ্ছে অস্কার ওয়াইল্ডের সবচেয়ে বৈপ্লবিক এবং চরম ধারণা। সাধারণত মনে করা হয় যে শিল্প জীবনকে অনুকরণ করে, তাই তো, মাই মেসেজ। কিন্তু ওয়াইল্ড তার প্রবন্ধ দ্য ডিকে অফ লাইং এ দাবি করেন যে জীবন আসলে শিল্পের দেখানো পথ অনুসরণ করে। আমরা প্রকৃতি বা জীবনকে সেভাবেই দেখি যেভাবে শিল্প আমাদের দেখতে শেখায়। তিনি উদাহরণস্বরূপ বলেছেন যে লন্ডনের কুয়াশা আগে থেকেই ছিল, কিন্তু চিত্রশিল্পীরা যতদিন না তাদের চিত্রে সেটা আঁকলেন আমরা সেই সৌন্দর্য কিন্তু বুঝতে পারিনি। যখন তারা আঁকলেন তারপরেই আমরা সেই সৌন্দর্য বুঝতে পেরেছি। অস্কার ওয়াইল্ডের কাছে অ্যাস্থেটিসিজম কেবলই বই বা ছবির মধ্যে সীমাবদ্ধ ছিল না, এটা ছিল একটা জীবনধারা। তিনি বিশ্বাস করতেন মানুষের পোশাক, কথা বলার ভঙ্গি, ব্যক্তিত্ব হওয়া উচিত একটা নিখুঁত শিল্পকর্মের মতো। দ্য পিকচার অফ দ্য ডোরিয়ান গ্রে, এই যে উপন্যাস, এই উপন্যাসে তিনি চরম ভোগবাদ এবং সৌন্দর্যের উপাসনার করুণ পরিণাম দেখিয়েছেন। তার বিখ্যাত গ্রন্থ পিকচার অফ ডোরিয়ান গ্রে। তাহলে ওয়াইল্ড বলেছেন সমালোচনা শুধু বিচার নয়, সৃজনশীল কাজ একটা। সমালোচক ও শিল্পী, কারণ তিনি শিল্পকর্মকে ব্যাখ্যা করছেন, নতুন দৃষ্টিভঙ্গি এবং অনুভূতি যোগ করছেন তাতে। তাই ক্রিটিসিজম ইকুয়াল টু ক্রিয়েটিভ আর্ট তিনি বলেছেন। এই যে দ্য ক্রিটিক অ্যাজ আর্টিস্ট, ক্রিটিসিজম ইজ ক্রিয়েটিভ, সাবজেক্টিভ অ্যান্ড সুপেরিয়র টু ক্রিয়েশন। বোঝা গেছে? ক্রিয়েটিভ সমালোচনা একটি সৃজনশীল প্রক্রিয়া, সাবজেক্টিভ সমালোচনা ব্যক্তিগত অনুভূতি এবং স্বতন্ত্র দৃষ্টিভঙ্গি নির্ভর, আর সুপেরিয়র টু ক্রিয়েশন মানে সমালোচক শিল্পকর্মকে পূর্ণ করে, তাই ক্রিয়েশনের চেয়ে সে উচ্চ। ক্রিটিসিজম ইজ সুপেরিয়র টু ক্রিয়েশন, ওয়াইল্ডের সবচেয়ে চমকপ্রদ একটা দাবি। তিনি এটাই দাবি করেছেন, কারণ শিল্পকর্মকে নতুন আকারে উপস্থাপন করে কে? সমালোচক। তাই সমালোচকদেরকে তিনি ক্রিয়েটর বলেছেন, ক্রিটিসিজমকে তিনি সুপেরিয়র টু ক্রিয়েশন বলেছেন। পাঠকের জন্য শিল্পকর্মকে আরো জীবন্ত করে তোলে এই সমালোচক বা এই সমালোচনা। তাই সমালোচক শিল্পীকে কমপ্লিট করে। ওয়াইল্ডের মতে ক্রিটিক ইকুয়াল টু আর্টিস্ট, দ্য ক্রিটিক অ্যাজ আর্টিস্ট, তাই তিনি বলেছেন। তাই অস্কার ওয়াইল্ডের দ্য ক্রিটিক অ্যাজ আর্টিস্টে সমালোচনাকে সৃজনশীল, ব্যক্তিগত এবং সৃষ্টির চেয়ে উচ্চ মানের কর্ম হিসেবে দেখানো হয়েছে। সমালোচকও একজন যে শিল্পী সেটাকে দেখানো হয়েছে তার এই বিখ্যাত গ্রন্থে। অস্কার ওয়াইল্ডের এক্সট্রিম অ্যাস্থেটিসিজমের কি আইডিয়াস বা এর বিষয়গুলোকে যেভাবে তিনি ব্যাখ্যা করেছেন সেটা কি না, অল আর্ট ইজ কোয়াইট ইউজলেস। ওয়াইল্ডের মতে শিল্প কোনো নৈতিক, সামাজিক এবং প্রায়োগিক উদ্দেশ্যের জন্য নয়। শিল্পের একমাত্র লক্ষ্য কি না, সুন্দর অভিজ্ঞতা সৃষ্টি করা। এটাই লেট ভিক্টোরিয়ান সেই অ্যাস্থেটিসিজমের মূল স্তম্ভ আমরা জানি, যেটা
ম্যাথিউ আর্নল্ডের মরালিজম বা ডাইডাকটিক ফাংশনের একদমই বিরোধ করে। বোঝা গেছে? ইট ইজ দ্য স্পেকটাটর অ্যান্ড নট লাইফ দ্যাট আর্ট রিয়েলি মিরার্স। তাহলে তিনি বলেছেন যে শিল্প জীবনের সরাসরি প্রতিচ্ছবি নয়, বরং দর্শক বা পাঠকের অভিজ্ঞতার প্রতিফলন। অর্থাৎ শিল্পকর্মকে মূল্যায়ন করতে হলে অবজারভার্স পারসেপশন কিন্তু গুরুত্বপূর্ণ। পাঠক বা দর্শকই একমাত্র শিল্পকর্মের অর্থ গঠন করে। এরপরে কি বলা হয়েছে? বিউটি হ্যাজ মেনি মিনিংস। হ্যাঁ, ওয়াইল্ডের সৌন্দর্য একক অর্থ বহন করে না। তিনি বিউটি মানে নান্দনিক আনন্দ, ইন্টেলেকচুয়াল প্লেজার, ইমোশনাল সেন্সুয়াল এক্সপিরিয়েন্স বলেছেন। এটা সাবজেক্টিভ, মানুষের সংবেদনশীলতার উপর নির্ভর করে তিনি বলেছেন। আর তিনি বলেছেন আই হ্যাভ নাথিং টু ডিক্লেয়ার এক্সেপ্ট মাই জিনিয়াস। ওয়াইল্ডের বিখ্যাত একটা কথা, নিজেকে প্রকাশের মূল মাধ্যম হলো জিনিয়াস। কোনো সামাজিক বা নৈতিক জাস্টিফিকেশনের প্রয়োজনই নেই। এর মাধ্যমে তিনি আর্টিস্টস অটোনমি বা ইন্ডিভিজুয়ালিজম কিন্তু প্রতিষ্ঠা করেন আমরা দেখি। তাহলে আর্ট ইজ ইউজলেস বলার মাধ্যমে তিনি বলতে চেয়েছেন শিল্পের একমাত্র উদ্দেশ্য হলো অ্যাস্থেটিক প্লেজার। স্পেকটাটার সেন্টার্ড মানে শিল্পকর্মের মান দর্শক বা পাঠকের অভিজ্ঞতা দ্বারা নির্ধারিত। বিউটির অনেক মানে রয়েছে, মানে সৌন্দর্য অনেকভাবে বোঝা যায়, সাবজেক্টিভ। আর জিনিয়াস ডিক্লারেশন মানে শিল্পীর একটা স্বকীয় প্রতিভাই তার পরিচয়, এটাও তিনি বলেছেন। তাহলে অস্কার ওয়াইল্ডের এক্সট্রিম অ্যাস্থেটিসিজমের মূল ভাবনা কি না? শিল্পের কোনো নৈতিক বা সামাজিক উদ্দেশ্য নেই, যেটা ওয়াল্টার পেটারই বলেছিলেন। আর ওয়াল্টার পেটার বলেন এটা শুধুমাত্র আনন্দ দেবে, অস্কার ওয়াইল্ড বলেন যে দর্শক বা পাঠকের অভিজ্ঞতার মাধ্যমে সেটা তার অর্থ পাবে, এর আলাদা কোনো উদ্দেশ্য নেই। সৌন্দর্য এর ক্ষেত্রে বহুমাত্রিক হবে, শিল্পীর একমাত্র ঘোষণার যোগ্যতা হলো তার প্রতিভা, এটাই তিনি বলেছেন। আশা করি বোঝা গেছে ওয়াল্টার পেটার এবং অস্কার ওয়াইল্ডের ক্রিটিসিজম, যেটা ছিল সম্পূর্ণ ম্যাথিউ আর্নল্ডের বিপরীতে। নেক্সট দেখো বডলিয়ার অ্যান্ড ট্রানজিশন বিয়ন্ড ভিক্টোরিয়ানিজম। চার্লস বডলিয়ার ছিলেন একজন ফ্রেঞ্চ পোয়েট, তিনি লিটারারি ক্রিটিকও ছিলেন এবং ভিক্টোরিয়ান এরার একটা রিজিড মরালিটি এবং আর্নল্ডের মরাল ক্রিটিসিজমের বিপরীতে আধুনিক সাহিত্য এবং অ্যাস্থেটিকের ধারণা তিনি উপস্থাপন করেন ওয়াল্টার পেটারের মতো। তিনি সাহিত্যে সাবজেক্টিভিটি, ইমাজিনেশন এবং আনকনভেনশনাল বিউটির প্রতি জোর দেন। তার কাজ ইউরোপিয়ান মডার্নিজমের পথ প্রদর্শক হয়ে দাঁড়ায়। এ দেখো, ক্রিটিসিজম শুড বি বায়াসড, ইম্প্যাশনড, পার্টিশন। বায়াসড মানে কি? পক্ষপাতমূলক। তাহলে বডলিয়ারের মতে সমালোচনা বা ক্রিটিসিজম কেবল অবজেক্টিভ বা নিউট্রাল হতে পারে না, কারণ আর্নল্ড কি বলেছিলেন? নিরপেক্ষ হবে। কিন্তু দেখো চার্লস বডলিয়ার সেটা মানছেন না, তিনি বলছেন না, এটা নিরপেক্ষ হতে পারে না, এটা বায়াস হবে, ইম্প্যাশন হবে। বায়াস মানে পক্ষপাতমূলক। সমালোচক অবশ্যই নিজের পার্সোনালিটি এবং অ্যাস্থেটিক প্রেফারেন্সের প্রভাব রাখবেন, এটা সমালোচনাকে সক্রিয় করবে, মানে অ্যালাইভ হবে, জীবন্ত হবে সমালোচনা এর ফলে। তাই এটা পক্ষপাতমূলক হয়েই যাচ্ছে, বায়াসড হয়ে যাচ্ছে। ইম্প্যাশনড মানে উত্তেজিত, আবেগপ্রবণ। সমালোচনার মধ্যে আবেগ থাকা আবশ্যক। উদাসীন বা নিরপেক্ষ সমালোচনা শিল্পকর্মের প্রাণকে ধরে রাখতে পারে না, তবেই সেটা প্রাণবন্ত হবে যদি সেটা আবেগপ্রবণ হয়। আর পার্টিশন দলীয় বা পক্ষনিষ্ঠ, মানে সমালোচক নিজে অ্যাস্থেটিক ক্যাম্প বা ভিউ পয়েন্টের প্রতি নিবদ্ধ থাকবে। এটা সমালোচনাকে কনভিনসিং বা উচ্ছ্বাসময় করে তুলবে। অবশ্যই যদি দলীয় বা একটা নির্দিষ্ট পক্ষ না নেয়, সেটাকে কনভিনসিং কি করে করবে? এক পক্ষের না হলে তো অন্য পক্ষকে বোঝাতে পারবে না সেই পক্ষের হয়ে কি মত। তাহলে বডলিয়ারের এই সমালোচনাকে অবজেক্টিভ জাজমেন্ট নয়, বরং লাইভলি, প্যাশনেট এবং সাবজেক্টিভ অ্যাক্ট মনে করাটাই মূল লক্ষ্য ছিল আমরা দেখছি, বা তিনি এর পক্ষেই যুক্তি দিয়েছিলেন যে সমালোচনা কখনো অবজেক্টিভ জাজমেন্ট নয়, এটা লাইভলি, প্যাশনেট এবং সাবজেক্টিভ অ্যাক্ট। ইমাজিনেশন ইজ দ্য কুইন অফ ট্রুথ। বডলিয়ারের মতো ইমাজিনেশন বা কল্পনা হচ্ছে সত্যের রানী। মানে কি? সত্য বা রিয়েলিটি কেবল এক্সটার্নাল নয়, সত্য সাবজেক্টিভ পারসেপশন এবং অ্যাস্থেটিক ইমাজিনেশনের মাধ্যমে উপলব্ধি করা যায়। তাই লিটারারি ক্রিটিসিজম এবং পোয়েট্রিতে ইমাজিনেশনই হচ্ছে সেন্ট্রাল, তিনি এটা বলেছেন। বিউটি ইনক্লুডস ডিফর্মিটি অ্যান্ড ডিসপ্রপোর্শন। বডলিয়ারের অ্যাস্থেটিক ফিলোসফি খুবই রিভলিউশনারি। তার মতে বিউটি হচ্ছে কনভেনশনাল, সিমেট্রিক্যাল, সৌন্দর্যের মধ্যে সীমাবদ্ধ নয়। ডিফর্মিটি মানে কি? অসঙ্গতি, ডিফর্মিটি। এবং ডিসপ্রপোর্শন অসামঞ্জস্য। তাহলে অসঙ্গতি এবং অসামঞ্জস্যও কিন্তু বিউটির অংশ হতে পারে। তিনি তার লেস ফ্লেওরেস ডু মাল, এই যে তার গ্রন্থ, ফ্রেঞ্চ নাম এই গ্রন্থের, এখানে তিনি সব কিছুকেই আর্টিস্টিক বিউটির মধ্যে উপস্থাপন করেছেন। কি কি? আরবান লাইফ, ডিকে, মরবিডিটি, ভাইস, সব কিছুকেই। মানে মূল ভাবনা হচ্ছে শিল্পের সৌন্দর্য অতিরিক্ত আইডিয়ালাইজেশনের বাইরে রিয়েলিটি, মানে বাস্তবতার জটিলতা এবং বৈপরীত্যকে
গ্রহণ করবে, এটাই তিনি বলতে চাইছেন। তাহলে বডলেয়ারের ট্রানজিশনাল রোল হিসেবে আমরা কি দেখতে পাচ্ছি না, ভিক্টোরিয়ান মরালিজম থেকে রিজিড এথিক্যাল এবং ডায়ডাকটিক, না ভিক্টোরিয়ান মরালিজম মানে যেটা রিজিড এথিক্যাল ডায়ডাকটিক, আর বডলেয়ারের যে রোল সেটা কি অ্যাস্থেটিক সাবজেক্টিভ এবং প্যাশনেট, মানে ভিক্টোরিয়ানিজমের পরবর্তী মডার্নিজমের পথ প্রদর্শক তিনি। সেখান থেকে রিজিডিটি থেকে ভিক্টোরিয়ান মরালিজম থেকে বেরিয়ে এসে তিনি অ্যাস্থেটিসিজমের কথা বলেছেন, সাবজেক্টিভিটির কথা বলেছেন, প্যাশনেট হওয়ার কথা বলেছেন ক্রিটিসিজম। মডার্ন ফ্রেঞ্চ সিম্বলিজম এবং ইউরোপিয়ান ডিকাডেন্ট মুভমেন্টের জন্য তিনি একজন কিন্তু কি ফিগার। তিনি ইমাজিনেশনের উপরে গুরুত্ব দিয়েছেন, তিনি সাবজেক্টিভ এক্সপিরিয়েন্সের উপরে গুরুত্ব দিয়েছেন, তিনি আগলিনেস অ্যাজ বিউটি এটাকেও তিনি অ্যাকসেপ্ট করেছেন। তিনি বলেছেন যে শুধুমাত্র যে সৌন্দর্য মানেই যে ভালো জিনিস হবে, সুন্দর জিনিস হবে তা নয়, সব কিছুর মধ্যে সৌন্দর্য থাকতে পারে। একটা সমাজের ভেঙে পড়া রুক্ষ জীর্ণ মানুষের মধ্যেও সৌন্দর্য থাকতে পারে, কাদা কর্দমাক্ত নোংরা জায়গাতেও সৌন্দর্য থাকতে পারে। শুধুমাত্র যে সুন্দর সমস্ত কিছুর মধ্যেই সৌন্দর্যতা লুকিয়ে থাকবে তা নয়, অতিরিক্ত নোংরা কুৎসিত জিনিসেও সৌন্দর্য থাকতে পারে, আমাদেরকে শুধু সেটা দেখতে হবে, এটাই তিনি বলেছিলেন। তাহলে চার্লস বডলেয়ার ভিক্টোরিয়ান এরার রিজিড মরাল ক্রিটিসিজমের বিপরীতে গিয়ে সমালোচনাকে একটা পক্ষনিষ্ঠ আবেগপ্রবণ এবং ব্যক্তিগত বিষয় হিসেবে দেখেছিলেন। তিনি বিশ্বাস করতেন ইমাজিনেশন ইজ দ্য কুইন অফ ট্রুথ, এবং বিউটিতে ডিফর্মিটি এবং ডিসপোজিশন মানে অসামঞ্জস্য এবং অসঙ্গতি এটাও থাকতে পারে। এর মাধ্যমে তিনি ভিক্টোরিয়ানিজমের পরে যে মডার্নিজম আসছে তার পথ প্রদর্শক হয়ে উঠেছিলেন। বোঝা গেছে আশা করি চার্লস বডলেয়ারের বক্তব্য। এরপরে দেখবো ফিকশন অ্যান্ড রিয়েলিজম, লেট ভিক্টোরিয়ান, যেখানে আমরা হেনরি জেমসকে পাবো। দেখো হেনরি জেমস লেট ভিক্টোরিয়ান বা আর্লি মডার্ন নভেলিস্ট এবং ক্রিটিক। তিনি নভেল অ্যাজ আর্ট এই ধারণাটাকে পুনর্ব্যাখ্যা করেন। তার লক্ষ্য কি না, রিয়েলিজম এবং সাইকোলজিক্যাল ডেপথের মাধ্যমে জীবনকে সত্যসম্মতভাবে উপস্থাপন করা। দেখো নোভেল আ পার্সোনাল ডিরেক্ট ইমপ্রেশন, জেমসের মতে উপন্যাস মূলত ব্যক্তিগত এবং সরাসরি অভিজ্ঞতার প্রতিফলন। মানে কি না, লেখক তার নিজস্ব পারসেপশন এবং ইমপ্রেশন পাঠকের কাছে উপস্থাপন করবেন, এবং উপন্যাস সাবজেক্টিভ ইন্টারপ্রিটেশনের মাধ্যমে জীবনকে দেখাবে, অবজেক্টিভিটিটা তুলে ধরবে না। লিটারারি ক্রিটিসিজমে এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ শিফট, যেটা রিডার সেন্টার্ড রিয়েলিজমের দিকে কিন্তু ইঙ্গিত দিয়েছিল। মানে নভেল হবে কি, রিপ্রেজেন্টস লাইফ, দেয়ারফর হিস্ট্রি। উপন্যাস জীবনের আয়না, অর্থাৎ উপন্যাস কেবল গল্প হবে না, মানব অভিজ্ঞতার এবং সমাজের প্রতিফলন হবে। যেহেতু জীবন সমাজ এবং ইতিহাসের অংশ, তাই উপন্যাস এক প্রকার হিস্টোরিক্যাল রেকর্ড হিসেবে কাজ করবে। তাই সংক্ষেপে বলতে গেলে রিয়েলিজম প্লাস সাইকোলজিক্যাল ডেপথ প্লাস সোশ্যাল হিস্টোরিক্যাল রিফ্লেকশন, এটাই হচ্ছে নভেল। জেমসের লেট ভিক্টোরিয়ান রিয়েলিজমের বৈশিষ্ট্য কি না, সাইকোলজিক্যাল রিয়েলিজম, চরিত্রের মানসিক এবং আবেগপ্রবণ দিককে বিশদভাবে প্রকাশ, সাবজেক্টিভ পারসেপশন, গল্প বা উপন্যাসের দিক থেকে লেখকের পার্সোনাল ইমপ্রেশন গুরুত্বপূর্ণ, আর সোশ্যাল এবং হিস্টোরিক্যাল রিফ্লেকশন, বাস্তব জীবন, সামাজিক পরিস্থিতি এবং ইতিহাসের প্রভাব উপন্যাসে অন্তর্ভুক্ত থাকবে। তাহলে হেনরি জেমসের মতে উপন্যাস হলো ব্যক্তিগত সরাসরি অভিজ্ঞতার প্রতিফলন এবং এটা জীবনের প্রতিরূপ। তাই উপন্যাস শুধুমাত্র গল্প নয়, ইতিহাস ও সমাজের প্রতিফলনও বটে। বোঝা গেছে? এছাড়াও আমরা উইলিয়াম ডিন হাওয়েলসকে পাবো। উইলিয়াম ডিন হাওয়েলস হচ্ছে একজন আমেরিকান নভেলিস্ট, ক্রিটিক, লেট ভিক্টোরিয়ান রিয়েলিজমের তিনি গুরুত্বপূর্ণ একজন প্রতিনিধি। তিনি বিশ্বাস করতেন নভেল শুড রিফ্লেক্ট রিয়েল লাইফ ট্রুথফুলনেস। তার দৃষ্টিকোণ আর্নল্ডের মরাল ক্রিটিসিজম বা ওয়াইল্ড পেটারের অ্যাস্থেটিসিজম থেকে আলাদা, কারণ রিয়েলিস্টিক ডেপিকশন অফ অর্ডিনারি লাইফ তিনি প্রধান গুরুত্ব দেন। রিয়েলিজম ইকুয়াল টু ট্রুথফুল ট্রিটমেন্ট অফ ম্যাটেরিয়াল তিনি বলেছিলেন। মানে হাওয়েলসের মতে রিয়েলিজম হচ্ছে সত্যনিষ্ঠভাবে বিষয়বস্তুকে উপস্থাপন করা। গল্প বা উপন্যাসে যে ঘটনা, চরিত্র বা পরিস্থিতিগুলো দেখানো হয় তা বাস্তবসম্মত বা বিলিভেবল হতে হবে। কোনো অতিরঞ্জন, রোম্যান্টিক এক্সাজারেশন বা আইডিয়ালাইজেশন যেন সেখানে না থাকে। মানে অনেস্টি ইন ডেপিকশন ইকুয়াল টু হলমার্ক অফ রিয়েলিজম তিনি বলতে চেয়েছেন। সাধারণ মানুষ তাদের দৈনন্দিন জীবন, সামাজিক সম্পর্ক এবং আর্থ সামাজিক সমস্যার সত্য উপস্থাপন করবে নভেলে, এটাই তিনি বলেছেন। মানে লেট ভিক্টোরিয়ান যে রিয়েলিজম সেটার বৈশিষ্ট্য হবে ট্রুথফুল ট্রিটমেন্ট অফ ম্যাটেরিয়াল, বাস্তবতার ফেইথফুল রিপ্রেজেন্টেশন, অর্ডিনারি লাইফ থাকবে, মানে এক্সট্রা অর্ডিনারি বা রোম্যান্টিসাইজড নয়, মরাল নিউট্রালিটি থাকবে, লেখক নৈতিক বিচার এড়িয়ে বাস্তবতাটাকে দেখাবেন, এবং সোশ্যাল অবজারভেশন, সমাজ এবং এনভায়রনমেন্টের প্রভাব দেখানো হবে। তাহলে উইলিয়াম ডিন হাওয়েলসের মতে রিয়েলিজম হলো বিষয়বস্তুকে সত্যনিষ্ঠভাবে উপস্থাপন করা, যাতে অর্ডিনারি লাইফ এবং সেই সামাজিক বাস্তবতার ফেইথফুল ডেপিকশনটা সম্ভব হয়। তো এই ছিল
হেনরি জেমস এবং উইলিয়াম ডিন হাওয়েলস, যারা ছিলেন লেট ভিক্টোরিয়ান রিয়ালিজমের গুরুত্বপূর্ণ প্রতিনিধি। আর এখানেই আমরা ভিক্টোরিয়ান ক্রিটিসিজম শেষ করছি। আশা করি হেনরি জেমস এবং উইলিয়াম ডিন হাওয়েল সম্পর্কে বোঝাতে পেরেছি, এবং এর সাথে সাথে আশা করি ভিক্টোরিয়ান ক্রিটিসিজম তোমাদেরকে সম্পূর্ণভাবে বোঝাতে পেরেছি। ভিক্টোরিয়ান ক্রিটিসিজমের বৈশিষ্ট্য, ভিক্টোরিয়ান ক্রিটিসিজমের কোর আইডিয়াস, প্রধান ক্রিটিককে, তার সমালোচনাতে কারা কারা এসেছিলেন, তাকে পাল্টা কারা কারা আক্রমণ করেছিলেন, এবং পরবর্তী মানে লেট ভিক্টোরিয়ানিজমে আমরা কি কি দেখতে পাই, কোন কোন ধরনের সমালোচনা দেখতে পাই, সেখানে প্রধান ব্যক্তিত্ব কারা, তাদের প্রধান লেখা, তাদের প্রধান বক্তব্য, সেই বক্তব্যের কোর আইডিয়া, এই সমস্ত কিছু সবাইকে ইন ডিটেলে বোঝাতে পেরেছি। কারো কোথাও অসুবিধে নেই। ক্লাসটা কার কেমন লাগলো জানাবে। আশা করি ভিক্টোরিয়ান ক্রিটিসিজমের এই ক্লাসটি আগামী পরীক্ষার প্রস্তুতিতে তোমাদেরকে ভীষণই হেল্প করবে। তাই লিটারারি থিওরি এবং ক্রিটিসিজমের ক্রনোলজিক্যাল এই সমস্ত ক্লাসগুলো পেয়ে যেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে। এই ক্লাসটা তাহলে এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে লিটারারি থিওরি এবং ক্রিটিসিজমের এর পরবর্তী পার্টটা নিয়ে।